আসসালামু আলাইকুম মেজর আপনাকেও। আখতারুজ্জামান ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অ্যাটলিস্ট সালামের দিক থেকে আগে দেই, আমি আপনার চেয়ে বয়সে ছোট, আপনি বড় ভাই, আপনি শ্রদ্ধাভাজন একজন মানুষ, লেখাপড়া জানা সচেতন একজন মানুষ। আই হ্যাভ আটমোস্ট রেসপেক্ট ফর ইউ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ আপনার অনেক কথা বলার জন্য। ধন্যবাদ আপনাকেও আপনার এই প্রচারিত অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আপনি গত সপ্তাহে বলেছেন আমি আসি। অনেক অনেক ধন্যবাদ। আপনার দর্শক শ্রোতাদেরকে অনেক অনেক সালাম। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন। সবচেয়ে বড় কথা হলো নিরাপদে থাকার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আমিন। মেজর আক্তার, আমি আলোচনায় এই কথাটা প্রথমে ইন্ট্রোডাকশনে একটা কথা বলেছি। আমাদের দেশে পলিটিক্স আছে, কিন্তু পলিসি নিয়ে কেউ ডিসকাশনে যায় না, পলিসির উপরে কেউ স্টাডি করে না, রিসার্চ করে না, এবং এটার এক্সিকিউশন নিয়ে কথা বলে না। আমি কি রাইট ছিলাম, নাকি আমি কথাটা নিজের থেকে বলেছি? বাংলাদেশের বাস্তবতার দিকে যদি আপনি তাকান, আমার কথাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আবার ধন্যবাদ দিয়ে শুরু করছি। আপনি যে কথাগুলো বলেছেন আসলে কথাগুলো অত্যন্ত বাস্তব এবং যুক্তিসঙ্গত। আমাদের অনেকেই পলিসি নাই, যেমন আমরা রাজনীতির মাঠে স্লোগান দেই, কোনো একটা বিষয় নিয়ে আমরা ছেলেদেরকে নামিয়ে দেই। স্লোগান কি? মানি না, মানি না। দেখবেন প্রায় আমাদের স্লোগান দেয় মানি না, মানি না। জিজ্ঞাসা করেন কি মানি না? উত্তর হলো জানি না, জানি না। এই যে মানি না, মানি না আর উত্তর জানি না, জানি না, এটা আমাদের রাজনীতিতে একটা একটা প্রচলিত হয়ে গেছে। আসলে কি আমরা জানি? আমাদের যারা সরকার প্রধান, আমরা কি জানি আজকে যিনি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বা যে দল রাজনীতি গেছে, তার কি 1 পৃষ্ঠার 10 লাইনে একটা ম্যানিফেস্টো আছে, যেটা অ্যাকশন হোয়াট দে আর গোইং টু ডু? তাহলে আপনি কিভাবে আপনি বলবেন তাদের যখন যেটা যাচ্ছে বসতেছে? আপনি মনে করেন ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়, ক্যাবিনেটের সিদ্ধান্তগুলো কিভাবে হয়? ক্যাবিনেটের প্রথম কথা হলো এজেন্ডা কে তৈরি করে? এজেন্ডা তৈরি করে ক্যাবিনেট সেক্রেটারি, ক্যাবিনেট সচিব। তাকে বারবার ডাইরেকশন দেয় মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বলে দেন এই বিষয়গুলো নিয়ে আসেন আলোচনার জন্য। তাহলে এই বিষয়গুলো আলোচনার জন্য নিয়ে আসলে পরে তার তো একটু হোমওয়ার্ক থাকতো। এখানে মন্ত্রীরা তো নীতিগত সিদ্ধান্ত নেয় না, মন্ত্রী পরিষদ তো নীতিগত সিদ্ধান্ত নেওয়ার জায়গা নয়, মন্ত্রীরা এক্সিকিউটিভ। তারা দাবি করে তারা এক্সিকিউটিভ, এন্ড প্রাইম মিনিস্টার ইজ দ্য চিফ অফ এক্সিকিউটিভ। আমরা যেটাকে সিও বলি। মেজর আক্তার, উইথ ডিউ অল রেসপেক্ট, আপনি কি বলতে চাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী যে তার সচিবকে, মন্ত্রিপরিষদ সচিবকে ডেকে বলবেন দিস ইজ মাই এজেন্ডা এন্ড লেটস টক অ্যাবাউট দোজ সাবজেক্ট এন্ড ইনফর্ম অল দোজ ডিগনিটারিজ এন্ড লেট দেম কাম? ডু ইউ থিংক হি হ্যাজ দ্যাট ক্যাপাসিটি? আমি সেটাতে যাব না। আমি বিনয়ের সঙ্গে বলছি আপনাকে, কারো ক্যাপাবিলিটি পার্সোনালিটিতে যাব না। আমি উইথড্র করলাম এখন। না না, আমি আমি কেন যাব না বলছি, কেন যাব না বলছি, তাতে আমি আমার সাবজেক্টটাকে গুলিয়ে ফেলবো, পার্সোনালাইজ করে ফেলবো, এটা ব্যক্তিকেন্দ্রিক হয়ে যায়। তাহলে পদ্ধতিটা, সিস্টেমটাকে আমি আন্ডারমাইন করে ফেলবো, অন্য কোনো কারণে না ভাই। ভাই মাইন্ড করেন না, আমি না যদি জিনিসটাকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাই, তাহলে সিস্টেমটাকে আমি গুরুত্ব হারিয়ে ফেলবে। এখানে মন্ত্রী পরিষদ একটা এজেন্ডা তৈরি করে, যে এজেন্ডাটা তৈরি করার পরে সকল মন্ত্রীদের কাছে যায় যে আগামী কালকে বা আগামী সোমবার বা অমুক দিন ওইটার সময় মন্ত্রী পরিষদের মিটিং হবে, এই বিষয়গুলো আলোচনায় আসবে। এবং সে আলোচনার জন্য কতগুলো পেপার তৈরি করার কথা, সকল মন্ত্রণালয়ে যাওয়ার কথা, যে যে মন্ত্রণালয়ের বিষয়গুলো আলোচনা হবে সেই বিষয়গুলো আলোচনায় আসার কথা, আসলে পরে সেগুলো আলোচিত হবে। আমাদের অনেকের যে ধারণা সেটা হচ্ছে মন্ত্রী পরিষদ কিন্তু কোনো থিঙ্ক ট্যাঙ্ক নয়, মন্ত্রী পরিষদ কোনো পলিসি মেকার নয়। একটা রাষ্ট্রের পলিসি মেকার হলো ওই রাজনৈতিক দলের স্ট্যান্ডিং কমিটি। যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে ওই দলের স্থায়ী কমিটি হলো সরকারের নীতি নির্ধারণ করে দেওয়া। মেজর আক্তার, বিএনপির স্ট্যান্ডিং কমিটিতে আমি যখন লোকজন খুঁজতে যাই, আমি স্ট্যান্ডিং কমিটিতে দেখি মুজিবুর রহমান সরোয়ার। আমি যখন স্ট্যান্ডিং কমিটিতে লোকজন খুঁজতে যাই তখন আমি দেখি আব্দুল আউয়াল মিন্টু। আমি যখন স্ট্যান্ডিং কমিটিতে লোকজন খুঁজতে যাই আমি দেখি গোরখোদক আব্বাস।
আমি যখন স্ট্যান্ডিং কমিটিতে লোকজন খুঁজতে যাই, আমি দেখি সালাউদ্দিন এবং আমির খসরু মাহমুদ, সো অ্যান্ড সো ফোর্থ। এখন তাইলে কি সাবজেক্টটা প্রেডিক্টেবল হয়ে গেল না যে তাদের স্ট্যান্ডিং কমিটির পলিসি মেকিং কি হবে? না, মিল্টন ভাই আমি প্রথমে বলছি যে আমি ব্যক্তিকে নিয়ে পদ্ধতিটা বলছি না, আমি সিস্টেমটা কথা বলছি। ওকে, আমি বলছি রাষ্ট্র পরিচালনার নীতি কে তৈরি করবে। ব্যক্তি আমি ফাইন। যোগ্য হইতে আপনি পারি বলছেন একটা দল, আপনি বলছেন আক্তার ভাই, আপনি বলছেন একটা দল পলিসি নির্ধারণ করবে। এখন আপনি যদি আমাকে বলেন ভাই আমি পলিসি নির্ধারণ করব, বাংলাদেশে চাঁদা বিরোধী একটা পলিসি নির্ধারণ করব, ওই চাঁদা বিরোধীর যে কমিটি করছি, চাঁদা বিরোধীর পলিসির প্রথম ব্যক্তি হবে গোরখদক আব্বাস আর শাহজাহান খান, তাইলে তো আমরা এমনি মিল্টন ভাই, বুঝে ফেলাইছি যে আপনি কোন চাঁদা বন্ধ করবেন ভাই। আচ্ছা মিল্টন ভাই আমাকে কি 3 মিনিট একসঙ্গে কথা বলতে দিবেন একটু, তাহলে আমি জিনিসটা ক্লিয়ার করতে অল পারবো। ইয়ার্স, অল ইয়ার্স, থ্যাংক অল ইউ, ইয়ার্স, থ্যাংক প্লিজ। ইউ, থ্যাংক ইউ মিল্টন ভাই। এখন একটা রাজনৈতিক দল জনগণের সামনে ভোট চায়, সরকার তো ভোট চায় না, বন্দি পরিষদ তো ভোট চায় না। আপনি নির্বাচন দিতে শুরু করেছিলেন যে নির্বাচন ফেয়ারলি এন্ড স্কোয়ারলি বিএনপি পাস করেছে, এটা নিয়ে কথা বলছিলেন। আমি তো আপনার সঙ্গে একমত হওয়ার কথা নই, কারণ আমি বিএনপির অংশ নই, তার বিরোধী চক্র। কাজে আমার যুক্তিতে বিএনপিকে আমি ফেয়ারলি এন্ড স্কোয়ারলি নির্বাচিত হয়েছে বলে স্বীকার করি না। কেন করি না, তার পক্ষে আমার যুক্তি আছে, সেই যুক্তি আপনার কাছে গ্রহণযোগ্য হতে পারে, নাও হতে পারে। কিন্তু আমি এজ এ পলিটিক্স, রাজনীতিতে যদি আমি দেখি, রাজনীতি কোরকে যদি আমি দেখি, আমি রাজনৈতিক পর্যালোচনা করি, যেমন ট্রাম্প is a chief executive, he's a president. He doesn't have the body to make a policy. He himself is a policy maker. That is রাষ্ট্রপতি শাসিত সরকারকে দেওয়া হয়েছে, ওখানে কালেকটিভ ডিসিশন নাই, ইন্ডিভিজুয়াল ডিসিশন। তাকে পরিবর্তন করার ক্ষমতা একমাত্র সুপ্রিম কোর্ট রাখে, তাও নট অলওয়েজ, টু সাম এক্সটেন্স। তাকে ইনএফেক্টিভ করার মতো ক্ষমতা সুপ্রিম কোর্ট রাখে না, কিন্তু তার কিছু কিছু কাজকে সেন্সর করা বা ট্রিমিং করা, প্রনিং করা, এইটা সুপ্রিম কোর্ট করতে পারে। কিন্তু আমেরিকান সিদ্ধান্তগুলো আসে ব্যক্তির কাছ থেকে, প্রেসিডেন্ট বলেন, কিন্তু সিনেট এবং কংগ্রেস তারা প্রিভিউ করতে পারে না, রিভিউ করতে পারে। আমেরিকান প্রেসিডেন্টের কোনো ডিসিশনকে কংগ্রেস বা সিনেট প্রিভিউ করতে পারে না, আর্লি কিছু বলতে পারে, করতে পারবা না, এটা করবা, কিন্তু রিভিউ করতে পারে, দরকার বলে রিফিউজ করতে পারে। দ্যাটস ব্যালেন্স অফ পাওয়ার আমেরিকান কনস্টিটিউশন হ্যাজ বিন মেড। বাট ইন বাংলাদেশ কি হচ্ছে, আমাকে, আমি পার্লামেন্ট কথা বলছি, আমি বলছি কালেকটিভ ডিসিশন নিব। The collective decision, the prime minister has no power, he has zero power. He has to only preside the meeting of the cabinet committee. So cabinet বসে প্রিসাইড করবে, কি সিদ্ধান্ত নেবে, তারা কি দেখবে, তাদেরকে কে নির্বাচিত করেছে, নির্বাচিত করেছে রাজনৈতিক দলের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা। রাজনৈতিক দল কাকে মনোনয়ন দিয়েছে, আপনার কাছে চাঁদাবাজ মনে হয়েছে বলেই তাকে চাঁদাবাজ বলছেন, কিন্তু জনগণের কাছে চাঁদাবাজ টিকলো না তো, জনগণ চাঁদাবাজই গ্রহণ করে নিল। আইরনি অফ ফেট কি, আমাদের চরম দুর্ভাগ্য কি, আমরা যাকে প্রকাশ্যে চাঁদাবাজ বলছি, দুর্নীতিবাজ বলছি, দুষ্কৃতিকারী বলছি, জনগণ ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ইনফ্লুয়েসড হয়ে তাকে নির্বাচিত করে সংসদে পাঠাচ্ছে, এন্ড তার কার্যক্রমকে এক ধরনের বৈধতা দিয়ে দিচ্ছে। সেখানে আপনার আপত্তি আছে, আমারও আপত্তি আছে, অনেকের আপত্তি আছে, কিন্তু গণতন্ত্রের মূল্যায়নে সেটা আপত্তিটা দুপে টিকে না, কারণ মেজরিটি উইচ দ্য এভরিথিং, হি গেটস দ্য ফুল শেয়ার অফ দ্য কেক। তাকে কাউকে ভাগ দেওয়ার জন্য প্রয়োজন পড়ে না, আপনারাই বলছেন, আমরা আপনাদের কাছ থেকে শিখেছি। এখন ধরেন রাজনৈতিক দল এটা পরিচালিত হয় তার স্ট্যান্ডিং কমিটি দিয়ে, তার পার্সন কোয়ালিটি সেটা নির্ভর করবে সেই স্ট্যান্ডিং কমিটিটা হাউ পাওয়ারফুল, হাউ রিচ and how influential they are for the society, for the state, কোয়ালিটি নিয়ে। আমি যেটা বলছি এখানে, তাহলে ক্যাবিনেটে কি আসবে সেটা আলোচনা হবে স্ট্যান্ডিং কমিটিতে। স্ট্যান্ডিং কমিটি আলোচনা করবে অন দ্য বেসিস অফ ইলেকশন, ইলেকট্রাল রিজাল্ট and the manifesto they gave it to the people, on the based on that they got the vote। তাহলে এইটাকে প্রাধিকার করে নিয়ে তারা নিয়ে আসবে। সো সিকোয়েন্স অফ ক্যাবিনেট কি হবে, ক্যাবিনেট মিটিং এর আগে পার্টি স্ট্যান্ডিং কমিটি মিটিং হইতে হবে,
Party standing committee will decide. If you believe in democracy, if you believe in collective decisions, if you believe in the political supremacy of the political parties, they have to work above the governments. Political party cannot be under the government. এটা আমার কনসেপ্ট, আমি মনে করি, আমি যে ক্ষুদ্র আমার যে ধারণা বা ভাবনা। তাহলে যদি মানডেতে ক্যাবিনেট মিটিং, তাহলে সানডেতে স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে। স্ট্যান্ডিং কমিটি উইল চেক the agenda of the cabinet meeting and he'll say, Mr. Prime Minister, this subject you cannot discuss tomorrow. Priority of us is this. আপনি আগে 10,000 টাকা খাজনা মাফ করেন, ঋণ মাফ করেন, তারপরে বাংলাদেশ ব্যাংকে গভর্নর চেঞ্জ করবেন কি করবেন না, গো ফর দ্যাট। আগে আপনি পাবলিক কমিটমেন্ট ঠিক করেন, তারপরে চিন্তা করেন আপনি নারায়ণগঞ্জের ওকে জামিন দিবেন কি দিবেন না, জামিন দিবেন, মোদিকে জামিন দিবেন কি দিবেন না, দ্যাট ইউ ডিসাইড লেটার বিফোর। আপনি এটা হলো কে বলবে, যদি রাজনৈতিক দল স্ট্যান্ডিং কমিটি থাকে সেখানে হয়। কিন্তু এখানে কি হচ্ছে, ক্যাবিনেটের মিটিং এর নাম দিয়ে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে জামিন দেওয়ার, দায় পড়তেছে সরকারের না, দায় পড়তেছে রাজনৈতিক দলের। মোদি কেন জামিন পাইলো পুলিশের আইজিকে জিজ্ঞাসা করে না, আপনি নারায়ণগঞ্জের মেয়র কেন জামিন পাইলো এটার জন্য কমিশনকে জিজ্ঞাসা করে না বা ম্যাজিস্ট্রেটকে জজকে জিজ্ঞাসা করে না, কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে যে বিএনপি নেতাদেরকে, রাজনীতি নেতাদেরকে। ফলে আমরা পলিটিক্যাল সুপ্রিমেসি এস্টাবলিশ করতে পারি নাই। ক্যাবিনেট ডিসিশন যেটা নিবে সে এজেন্ডাটাই তো ফল্টি, সে এজেন্ডাটা তৈরি করে দিচ্ছে আমলারা। সে আমলাদের দেখানো পথে বেতন বাড়ান, প্রমোশন দেন, স্ট্রাকচারাল চেঞ্জ করেন, এটা কে নিয়ে আসতেছে, আমলা। সরি, তার ভিত্তিতে আপনি ক্যাবিনেট ডিসিশন নিচ্ছেন। তাহলে এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে স্কোয়ারলি এন্ড ফেয়ারলি ইলেক্টেড পিপল, এখানে তো জনগণকে আমি ইগনোর করে যাচ্ছি। জনগণ ভোট দিয়ে সে 5 বছরের জন্য বিদায়, নগদ যা পাইছে এতে সে হ্যাপি। এখন সরকারের ধরে এমপি কে ইনফ্লুয়েন্স করে কারো বাড়ি দখল করা, কারো চর দখল করা, মাস্তানি করা, চাঁদাবাজি করা, all negative factor will come depending on the weakness and the quality of the member of parliament. If member of parliament is active, honest, sincere, dedicated, then nothing will happen undesirable in his area. But if the gentleman, if that gentleman is questionable, then everything will happen other than fair things. এই যে আমাদের কালচার, এই কালচার থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে একজন রেসপন্সিবল, আনসারেবল, ডেডিকেটেড and understand the people mind এরকম একজন পার্টি লিডার দরকার। Unfortunately, we are in a crisis of that. আমি বিনয়ের সঙ্গে বলছি, আমি বলছি না আমাদের নাই, but we don't have that desired level of the leadership. In other words, we can say আমরা নেতৃত্বের একটা ক্রাইসিসের মধ্যে জাতি এখনো চলছে। যারা রাষ্ট্র ক্ষমতা চালাচ্ছে সেখানে রাষ্ট্র ক্ষমতা চালানোর মতো বুদ্ধি একজনের কাছে নাই, কালেকটিভলিও যারা বুদ্ধিমান তাদেরকে প্রয়োগ করা হচ্ছে না। এইখানে সামথিং ইজ রং, যেটা নিয়ে আমরা কথা বলতে পারি না, সাহস পাই না। কারণ আমরা সাব ইন্সপেক্টরকে হুকুম যখন দিবে ধরে নিয়ে আসো, সে তখন ওই প্রোটোকল বুঝে না, সংবিধান বুঝে না, আইন বুঝে না। সে আমার কোমরে রশি দিয়ে আমার বউয়ের সামনে, বালবাদের সামনে বাইন্দে নিয়ে যায়, কারণ তাকে অর্ডার দিয়েছে। এন্ড অর্ডারটা কে দিয়েছে, যাকে জিজ্ঞেস করবে সবাই বলবে উপর থেকে, উপর থেকে, উপর থেকে। কতটুকু উপরে আল্লাহ জানে, কিন্তু আলটিমেটলি তো এক্সিকিউট করে সাব ইন্সপেক্টর। ওই সাব ইন্সপেক্টর আমি ম্যানার শিখে নাই, ওই সাব ইন্সপেক্টর আমি আইন শিখাই নাই, ওই সাব ইন্সপেক্টর রাইট অফ কনস্টিটিউশন শিখাই নাই, তাকে শিখাইছি হুকুম তামিল করো। সে এক্সাক্ট হুকুম তামিল করছে। যার শিকার আমি আপনি, যার শিকার আমরা মানুষের কাছে খারাপ হচ্ছি। কাদের কাছে খারাপ হচ্ছি? বিকজ আপনি যখন টেলিভিশন ওপেন করে দিচ্ছেন ফর এভরিবডি, we are naked to the each and every person. এখন যে যে অ্যাঙ্গেলে দেখে, যে এক্সরে আইজ দিয়ে দেখছে, সে তো আমাকে নেকেটে দেখছে, আমার জামাকে দেখছে না।
ওকে, মেজর আক্তার, আপনাকে আমি একটু থামাই আমার নিজের কনফিউশনের জন্য না, একটু ক্লারিফাই করার জন্য। প্রথম একটা জায়গায় আপনি বলছেন মোদিকে যখন জামিন দেয় অথবা আহ 2 দিন পরে ফাঁসির আদেশ প্রাপ্ত ওসি পবিত্র ছাইরা দিবে, এটা যখন করে বা করবে, আহ আপনি বলছেন যে স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত এটা না, ওখানে বসে জাস্ট অর্ডারটা তৈরি করা হয়। এখানে একটা জিনিস আপনার আর আমার কথার বোঝার জন্য, you and me, we both are admitting that there is no presence of judiciary, or they are saying, or there any impartial opinion or legal brief that under what circumstances that individual can be released. মানে তাইলে কি আপনি বলছেন ক্যাবিনেট যে মিটিং করে সেখানে তাইলে সিদ্ধান্ত হয় যে জুডিশিয়ারিকে ম্যানিপুলেট করো, তাকে ছেড়ে দাও, ওসিরও জিজ্ঞাসা করার দরকার নাই, তদন্তকারীরও জিজ্ঞাসা করার দরকার নাই, ফ্যামিলিরও ইনফর্ম করার দরকার নাই, ছেড়ে দাও? মানে সাবজেক্টটা কি এরকম? সাবজেক্টটা একটু খারাপ, একটু জঘন্য। কারণ মোদি বলেন বা যে কোনো লোককে বলেন ছেড়ে দেওয়ার পিছনে কোনো না কোনো একজন ব্যক্তি রেসপন্সিবল, কোনো না কোনো একজন ব্যক্তি কোনো না কোনো সূত্রে বা টেলিফোনে বা ইনডাইরেক্টলি ওই জজকে ইনফ্লুয়েন্স করতে বাধ্য হয়েছে যে ইউ লিভ হিম। ওই ব্যক্তিটি কে, এটা ডিফিকাল্ট হয়ে গেছে। এই জন্য আমি বলছি, যদি একটি ক্ষমতাসীন রাজনৈতিক দল সিদ্ধান্ত নেয় যে আমরা কোনো অপরাধীকে জেলখানায় রাখবো না, সবাইকে বিনা বিচারে যারা আটক আছে তাদেরকে ছেড়ে দিব, তাহলে জাজরা ক্যান বি ফেয়ার যে আমরা যে আইনের দায় কাজ করছি, যে আইনের ভিত্তি যারা তৈরি করবে, অর্থাৎ যে পার্টির পাওয়ার, তাই তো আইনের ভিত্তি তৈরি করবে। তো তাদের কনসেপ্ট হলো যে সংবিধানের ধারাটাকে পুনরুজ্জীবিত করো, অর্থাৎ বিনা বিচারে কাউকে আটক রাখা যাবে না। তো সেইখানে যাদের বিচার হয় নাই তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যাপারে ওই পলিটিক্যাল পার্টির কোনো না নাই। কারণ আইনের চোখে বদি এখনো অপরাধী হয় নাই, সমাজের দৃষ্টিতে, জনগণের দৃষ্টিতে বদি অপরাধী। মানে বদির বিচার কেন 1 বছর ধরে হলো না, এটার জন্য কি আমি জবাবদিহি করেছি প্রশাসনকে? আমি কি বিচারককে জবাবদিহি করেছি? আমি কি পুলিশকে জবাবদিহি করেছি? করি নাই। এই যে করলাম না, তাহলে আমার নীতিটা কি? তাহলে আমি কি বিনা বিচারে মানুষ আটক রাখবো যেভাবে শেখ হাসিনা রাখতো? আমি কি গুম খুন নির্যাতন করে আমার অপোজিশনকে আমি দাবায় রাখবো? এমনও তো হয়েছে অনেক অপরাধীকেও, জেনুইন মানে একদম জঘন্য অপরাধীকেও গুম খুমের আওতায় শাস্তি দেওয়া হয়েছে। আজকে তারা হিরো হয়ে যাচ্ছে। আপনি জানেন যে অনেকে হিরো হয়ে যাচ্ছে যাদেরকে মানে যাদের নামে এলাকায়, গ্রামে গঞ্জে, ঢাকা শহরে ত্রাস সৃষ্টি হয়েছে হতো, কোনো ব্যবসায়ীরা। আমি কেন বলছি, আমার ছেলে যখন আপনার নিউ ইয়র্কে পড়তো, তখন আমি তাকে ওই $1 বান্ডেল নিয়ে দিয়ে রাখতাম, বলতাম যে তোমার কালো দেখা হইলে চাইলে $1 দিয়ে দিও, কারণ না তো ছুরি মেরে দিব। কারণ ওখানে আমেরিকার ওই রাস্তায়, ওই ট্রেনে মাদকাসক্তরা কি কতটুকু প্রভাব রাখে এটা তো বাংলাদেশে বলা যাবে না, এটা তো পত্রিকা বলা যাবে না। কিন্তু ফ্যাক্ট হলো কালো যে মাদক আসক্ত, সে যদি হাত পাতে টাকা দেবে না, আর যদি $1 না দেন তাহলে ইউ উইল বি ইন ট্রাবলস। এই কথাটাকে আমি বাংলাদেশে বলতে পারবো। কিন্তু সে মাদক নিয়ন্ত্রণ করতে গিয়ে যখন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসে, তখন কিন্তু আমরা নেগেটিভ ওয়ে দেখি, তখন কিন্তু আমরা ট্রাম্পের উপরে নেগেটিভ একটা ইম্প্যাক্ট দেখি। কিন্তু আমেরিকা যে কি সমস্যা আমেরিকার মেয়রের, এই মাদক কন্ট্রোল করা, বলেন মিল্টন ভাই, বলেন কি আমরা একটা জায়গায় একটা কাজ করি, আমরা কি করি, যেমন আপনি আর আমি আলোচনায়, এটা এটা আমার আর আপনার দোষ নেই। আমরা অনেক সময় রাজনীতিকে কম্পেয়ার করতে গেলে আমেরিকার সামাজিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের প্রেক্ষাপটকে আমরা গোলায়া ফেলাই। এখন কিন্তু স্ট্যান্ডার্ড ওয়াইজ যদি আমরা চিন্তা করি, আমেরিকান ইকোনমির সাথে কি আমরা বাংলাদেশের ইকোনমিকে কম্পেয়ার করি? আমেরিকান এডুকেশন স্ট্যান্ডার্ডকে কি বাংলাদেশের এডুকেশন স্ট্যান্ডার্ডকে কি আমরা কম্পেয়ার করি? এগুলো যায় না। আমেরিকান পলিসির সাথে কি আমরা বাংলাদেশের পলিসিকে আমরা কম্পেয়ার করি? যায় না। হাসিনা শেখ ওইখানে বসে বসে কইতো ঢাকায় পানি উঠলে আমারে সবাই গালি দেন, এখন নিউ ইয়র্কেও পানি উঠছে।
মানে এ ধরনের কম্প্যারিজন হইতেছে রাস্তাঘাটের কথাবার্তা, এর কোনো কম্প্যারিজন নেই। কিন্তু আপনাকে যদি আমি ঠান্ডা মাথায় একটা কথা না মিল্টন ভাই, না মিল্টন ভাই, না না আমি আমি হারায় যাব, আমি আমি না, হারায় যাব, আমি আপনার ওখানে আসবো আবার। আহ নির্বাচন হয় নাই হাসিনা যাওয়ার পরে, নির্বাচনের কিছুদিন আগে আহ আমাকে, আমি নাম বলতে পারবো না, অত্যন্ত সিনিয়র মোস্ট পুলিশের কয়েকজন লোক আমাকে বলছে যে বদিকে ছেড়ে দেওয়ার ওয়াদা করছে সালাউদ্দিন আহমেদ, এবং প্রদীপকেও ছেড়ে দেওয়ার প্রমিস করছে সালাউদ্দিন আহমেদ। তো আমি বলছি আপনারা জানলেন কিভাবে? বলছে যে কোথায় আলোচনা হয়েছে, কার সাথে আলোচনা হয়েছে, সালাউদ্দিন এক্স ওয়ার্ড কি কি বলছে। তা আমি বললাম বলেন কি, তাইলে প্রদীপকেও ছাড়া হবে? তা হাউ অ্যাবাউট মেজর সিনহা, তারা যে মাইরা ফেলাইলো? বলছে এগুলো যেগুলো গেছে এগুলো গেছে, এগুলো নিয়ে আর কথাবার্তা বলা হবে না। এখন আমি ঠান্ডা মাথায় আমি চিন্তা করলাম, তো এক্ষেত্রে আমি তারে বললাম যে এক্ষেত্রে কি আপনাদের কিছু করার নাই পুলিশের? ভাই এত সিনিয়র মোস্ট একজন অফিসিয়াল যদি বলে, আপনি কি মনে করেন যে আপনারা নিউ ইয়র্কে আছেন, রাজত থেকে কেউকে ছাড়তে গেলে পেরোল ডিভিশন একটা ইনভেস্টিগেট করে, করার পরে এটার ওপিনিয়ন ট্রায়াল কোর্টে পাঠায়, ট্রায়াল কোর্টে পাঠার পরে ভিকটিমের কাছে পাঠায়, ভিকটিম অনুমতি দেয় যে ঠিক আছে তারে ছাড়তে পারে, আমার অনুমতি নাই। এইটার লগে কি আপনি বাংলাদেশে তুলনা করবেন যে আপনি আপনার ছেলের $1 দিচ্ছেন? এখন কথাটা হইতেছে বাংলাদেশে আমার আর আপনার প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন দল সিদ্ধান্ত নিছে বদিরে ছাইরা দিবে। যেই বদি পার্লামেন্টে দাঁড়ায়া বলছে যে তারেক রহমান হইতেছে একটা বেজন্মা, যে মানুষ খুন করে, টাকা পাচার করে, যে এতিমের টাকা মাইরা খায়, আজকের বদিকে ছাইরা দেওয়া হয়েছে। এখন তারেক রহমানের সমালোচনা করা যাইতেই পারে গণতান্ত্রিক দেশে, কেন না? কিন্তু এই যে বদিরে ছাড়ছে, আরো কত বদিরে ছাড়বে এবং প্রদীপরে হুজুর থেকে ছাইরা দিবে, কিন্তু বাংলাদেশে তো এর কোনো প্রোটোকল হয় না। যাই হোক, আমি প্রসঙ্গটা অন্যদিকে গেছি, এবার আমি আসল প্রসঙ্গে আসি। তার ভাই, যেভাবে দেশের বর্তমান পলিসি মেকাররা সিদ্ধান্ত নিতেছে, তো পলিসি মেকার তো আর না, আপনি খোলাসা করে দিচ্ছেন যে ক্যাবিনেট মিটিং এ কোনো এজেন্ডা থাকে না, জাস্ট কতগুলো সাবজেক্টের সিদ্ধান্ত দিয়ে দেয় ক্যাবিনেট মিটিং এর নাম কইরা। জ্বালানি মন্ত্রী হঠাৎ করে বলছে কতগুলা ঋণ নিয়ে আমি বসে আছি, এই ঋণগুলা যদি আমি শোধ না করি তাহলে তো লোডশেডিং রোজার মাসে হইতে থাকবে। অর্থাৎ পরোক্ষভাবে আপনারে আর আমারে বলতেছে, নির্বাচিত সরকারের জ্বালানি মন্ত্রী কইতেছে আদানির যে বিলগুলো বাকি আছে ইনুস সাহেব দেয় না, এগুলো তো আমার পুরোটা দিয়ে দেওয়া লাগবে। এখানে অবজেকশন দিতে পারে অর্থ মন্ত্রণালয় বা বাণিজ্য মন্ত্রণালয়, উনিও এখন আমাদের সাথে আছে। আর মধ্যে থেকে আরেকটা অবজেকশন দিতে পারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, একজন ঋণ খেলাপি নতুন নিয়োগ দিছে, তারও আমাকে দলে আনা হয়েছে, কোনো অসুবিধা নাই। আসলে সাবজেক্টটা কোন দিকে যাইতেছে? তাইলে আমি কি সহজভাবে যে কথাটা বলছি তারেক রহমান আর বিএনপির বিজয়ের অর্থ আওয়ামী লীগের সফল প্রত্যাবর্তন, আমি কি কথাটা কি একটু বাড়াইয়া বলছি, নাকি আপনার মনে হয় সার্বিক পরিস্থিতিতে আমরা ওই দিকেই যাচ্ছি? দেখেন, আমাদের দেশে পুরনো একটা শ্রুতি আছে, বাপের শ্রাদ্ধে গোষ্ঠী নষ্ট। অর্থাৎ বাপ বড় লোক ছিল কিন্তু ঋণ করে গেছে, বাপ মারা যাওয়ার পরে বাপের সম্মানে শ্রাদ্ধ করতে হবে, মানুষকে খাওয়াইতে হবে, কিন্তু বাপের তহবিলে কিন্তু টাকা রেখে যায় নাই, সে তখন ডাইনে বায়ে ঋণ করে সে বাপের শ্রাদ্ধ করেছে। আপনি এই বাংলাদেশ সরকার প্রথমে এসে আপনি বললেন কি আপনি কোনো লোডশেডিং রাখবেন না, জিরো করবেন। ভেরি গুড, ইটস এ ভেরি গুড অ্যাম্বিশন, এভরিবডি ইজ ভেরি পিপল ডিসিশন, জনগণের কল্যাণের ডিসিশন। কিন্তু আপনাকে তো জানতে হবে আমাকে 100% বিদ্যুৎ দিতে হলে আমার ফুয়েল কনজাম্পশন ডেলি কত, আমার ডেলি ইম্পোর্ট অফ ফুয়েল কত, যেখানে আমার ফুয়েল বলতে গেলে মিনিমাম 5% ফুয়েল আমার নিজস্ব লোকাল নাই। গ্যাস বেসড বিদ্যুৎ উৎপাদন এখন হচ্ছে না, কারণ আমি ফার্টিলাইজার ফ্যাক্টরি তো
আমি বিদ্যুৎ দিতে গ্যাস দিতে পারছি না। আর এগ্রিকালচারের জন্য বোরোর জন্য এখন সবচেয়ে হাইয়েস্ট ফার্টিলাইজার ডিমান্ড টাইম। এই ফেব্রুয়ারি মার্চ হলো সবচেয়ে হাইয়েস্ট ফার্টিলাইজার কনজাম্পশন টাইম। এখন এই সময় ফার্টিলাইজার যদি আমি দিতে না পারি তাহলে ডাইরেক্টলি আমার কৃষিতে হ্যাম্পার করবে, কৃষি উন্নয়নে, কৃষি উৎপাদনে হ্যাম্পার করবে। কৃষি উৎপাদনে হ্যাম্পার করা মানে আমার শস্য উৎপাদনে হ্যাম্পার হবে, তার মানে আমার ফুড রিজার্ভে হাত পড়বে। ফুড রিজার্ভে হাত পড়তে গেলে জনগণের হাহাকার সারা বাংলাদেশ ব্যাপী বেড়ে যাবে বিদ্যুতের চেয়ে বেশি। এখন মিডল ক্লাসকে হ্যাপি করার জন্য আপনি বলছেন এই রোজার মাসে তো প্রশ্নে ওঠে না আপনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো লোডশেডিং দিবেন না। আমি অ্যাপ্রিসিয়েট করার পর আমি বলছি এই কথাটা বলার মতো কি ফান্ড আপনার কাছে ছিল? আপনি কি ক্যালকুলেট করেছেন? আপনি কি সবার সঙ্গে বসে দেখেছেন? আপনি জনগণকে বললেই হইতো যে আমরা হয়তো 1-2 ঘন্টা 5 ঘন্টা লোডশেডিং দিতে হইতে পারে, তবে আমি চেষ্টা করব ইফতারের সময়, সেহরির সময়, তারাবির সময় আমি লোডশেডিং না দিতে। তবে আপনারা 10টার মধ্যে সব কাজ শেষ করে 2টা পর্যন্ত আপনারা লোডশেডিং এক্সপেক্ট করেন না, এই সময় আপনার হারিকেন জ্বালায় আপনি ঘুমায়েন। আমার পক্ষে হয়তো সম্ভব নাও হতে পারে, তবে আমি চেষ্টা করবো। এটা বললে কি হতো? আপনি ভোট কমে যেত? আপনি 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে নেই। এই সস্তা কথা বলার কি প্রয়োজন ছিল? আপনি 10,000 টাকার সুদ প্লাস 10,000 প্লাস সুদ, এটা কারো 15, 20, 30 হতে পারে, কারণ অনেকে তো 10, 15 বছর ধরে 20 বছর ধরে ঋণ দিতে পারেন নাই। এই সবগুলোই তো কৃষি ব্যাংকের লোন না, সবগুলোই তো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঋণ না। এখানে অনেক ব্যাংক আছে যে ব্যাংকগুলো তাদের নিজেদের কর্মচারীদের বেতন দিতে পারছে না। তারা হয়তো এখন বুক থেকে ডেবিট করে দিবে, যেহেতু তাদেরকে ডাইরেক্ট পে করতে হবে না, বুক থেকে ডেবিট হয়ে যাবে। তার লসেই আছে, লস যখন অ্যালাউই করছেন তখন আরো লস অ্যালাউ করবেন। ওকে, এই নীতিতে ভালো। আপনি 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 ভালো একটা সাবজেক্ট পিক করছেন লোডশেডিং নিয়ে, কিন্তু আপনি যেদিকে যাচ্ছেন আপনি প্রো কনজিউমার কথা বলছেন, কিন্তু আমি রাজনীতি এবং পলিসিটার উপরে যদি আপনার কাছ থেকে একটু মতামত শুনি, জ্বালানি মন্ত্রীর কথাটাকে যদি আপনি একটু ব্যাখ্যা করেন যে ইউনূস সাহেব তো আদানির বিলটা দেয় নাই, আদানির বিলটা ইউনূস সাহেব দেয় নাই, রিভিউ করার জন্য বলছে, বা একটা পেমেন্ট দিছে, বলছে আর একটা পেমেন্টের আগে আমাদের এই রিভিউ দরকার। কিন্তু জ্বালানি মন্ত্রী ক্ষমতা নেওয়ার সাথে সাথে উনি বলছে এই ঋণগুলা যদি আমি না দেই, পে অফ কইরা না দেই, তাহলে তো আমাদের এটা আসবে না। আগে একটু বাধা বিপত্তি ছিল, কিন্তু এখন অর্থমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী তো একজনই, উনি আমাদের দলেরই মানুষ, দলেরই বলতে মানে ভারতীয় উনি সেনাপতি। আচ্ছা, এখন সাবজেক্টটা কি? অনুগত সাবজেক্ট তাইলে কি দাঁড়াইলো? তাইলে আমি যে কথাটা বলছি, তাইলে সাবজেক্টটা কি এইটা হইতেছে যে তারেক রহমান এবং বিএনপির বিজয়ের অর্থ ভারতের বিজয়? কারণ ভারতের বিজয় যদি হয় তাহলে ভারতের আদানি বিল পাবে। যেদিন তারেক রহমান ওত নিছে ওই দিন 138টা ট্রাক প্রথম ঘন্টায় ঢুকছে বাংলাদেশে, থ্যাংক ইউ টু আমির খসরু মাহমুদ চৌধুরী। এখন বদি ছাড়া পাইছে 2 দিন পরে। তো এই যে স্বৈরাচার আমরা বলি, স্বৈরাচারের আমলে যত লোককে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে একজনের পর একজন ছেড়ে দেওয়া হবে। আওয়ামী লীগ অফিস ধীরে ধীরে খুলে দেওয়া হইতেছে বেশ জায়গায়, এবং এমপিরা মন্ত্রীরা বলছে যে আমরা মানে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন, আমরা কোনো রাজনৈতিক দলের রাজনীতির বাইরে রাখার পক্ষে না, তাদেরকে ঢুকাইতে হবে। তো এখন আমি আর আপনি 2 দিন আগে স্বৈরাচার স্বৈরাচার বৈশাখ কান্নাকাটি করছি, চিল্লাচিল্লি করছি, তাহলে তো আমি দেখি না হাসিনা স্বৈরাচার আছে। আপনি কি মনে করেন শেখ হাসিনা স্বৈরাচার ছিল বা এখন আছে? আপনি কথা রেস ধরে বলছি, আসলে এখনো যদি আমাদের মধ্যে দ্বিধা থাকে, সন্দেহ থাকে, এই গত নির্বাচনে বিএনপির বিজয় ভারতের বিজয় নয়, এটা তো ভাবার কোনো কারণ নাই। ভারতের বিজয়ের কারণেই, আওয়ামী লীগকে পুনর্বাসন করার কারণেই, আদানির বিলগুলা সময় মতো পাওয়ার কারণে আদানি ইনভেস্টমেন্ট করেছে।
আদানি আমাদেরকে সহায়তা করেছে যাতে নির্বাচনে আমরা তো এই ব্যাপারে আলোচনা হয়েছে। আমি তো একটা বিরোধী দলে এখন পড়ে গেছি, আমি তো একটা জামাত ইসলামের এখন আসছি, আর আপনি তো জানেন আমি যেখানে যাই সেখানে আমি চুপ করে বসে থাকি না। আই এম নট এ ব্যাক বেঞ্চার। আমি সবসময় চেষ্টা করি একদম প্রথম সারিতে বা প্রথম কাজে বা কাজের কি হচ্ছে সেখানে নাক গলাইতে। কারণ আমরা দেখেছি সেখানে, আমরা দেখেছি তারা কিভাবে আমার সঙ্গে আলোচনা করেছে, আমাদের সঙ্গে কি আলোচনা করেছে, কি চেয়েছে। আপনি এখানে দেখেন 2,25,00,000 না ভোট পড়েছে। জামাত ইসলাম তো না ভোটের পক্ষে ছিল না, তারা প্রকাশ্যে বলছে যে হ্যাঁ ভোট দিতে হবে। চাপের মুখে তারেক রহমান সাহেব বলেছেন হ্যাঁ ভোট দিতে হবে। তাহলে না ভোটগুলো কারা দিল? আওয়ামী লীগের কোন লোক তো দাবি করে না আমরা ভোট দিতে যেতে পারি নাই। আওয়ামী লীগের কোথাও থেকে তো আপনি আওয়াজ শোনেন নাই, বা আওয়ামী লীগের কোন নির্দেশনা আমরা দেখি নাই যে আওয়ামী লীগের লোকেরা ভোট কেন্দ্রে যায় না। তাহলে যে ইনক্লুসিভ নির্বাচন হওয়ার যে ডেফিনিশন ইউ দিয়েছে, ইউরোপিয়ানরা দিয়েছে, ইনক্লুসিভ নির্বাচন হলো জনগণ ভোট দিতে পারে কিনা, পার্টি অংশগ্রহণ করলো কি করলো না এইটা নিয়ে ইনক্লুসিভ হবে, ইনক্লুসিভ জনগণ ভোট দিতে পারে কিনা। তাহলে এখানে আওয়ামী লীগ প্রকাশ্যে বা গোপনে কোথাও বলে নাই যে আমরা ভোট দিতে পারি নাই বা ভোট দিতে যাই নাই, বা আওয়ামী লীগও কোনো ডাইরেকশন দেয় নাই, শেখ হাসিনা কোনো ডাইরেকশন দেয় নাই যে তোমরা কেউ ভোট দিতে যাও না। তার মানে 2,25,00,000 যে না ভোট পড়েছে, এটা 80 to 90% তাদের ভোট। হয়তো কিছু লোক বিএনপি বা এক্সিডেন্টাল না বুঝে ভোট দিয়ে দিয়েছে স্থানীয় ভাবে। তাহলে এই 2,25,00,000 ভোট মাইনাস করেন তো যারা জয়ী তাদের কাছ থেকে, রেজাল্টটা কি দাঁড়ায়? রেজাল্টটা কি দাঁড়ায়? ফলাফল কার পক্ষে যায়? তাহলে এই 2,25,00,000 ভোটের জন্য তো মোদি মুক্তি পাবে, এই 2,25,00,000 জন্য তো নারায়ণগঞ্জের মেয়র মুক্তি পাবে, এই 2,25,00,000 মানে বিল পেমেন্ট পাবে। এই 2,25,00,000 ভোটের জন্য ওসি প্রদীপ হাজত থেকে বাইরে যাবে। এই 2,25,00,000 না রে ভাই, আমি আর আপনি টকশো করবো আক্তার ভাই, আপনি রিড মাই লিপ। ওসি প্রদীপ মুক্তি পাবে এবং এই 2,25,00,000 ভোটের জন্য এস আলমের কোম্পানিকে গত 7 দিনে ওপেন করার জন্য তৈরি হয়ে গেছে। তাইলে কি, তাইলে এখন আমার মনে হয় একটা কথা ছিল না যে গণভোট, আমরা বলছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস গণভোট আগে দেন, গণভোট আগে দেন, এটা করলে এইটা হবে, এটা করলে এইটা হবে। বাংলাদেশে এখন একটা গণভোট হবে, ওই গণভোটে দেওয়া হবে হাসিনা কি স্বৈরাচার ছিল, আপনি মনে রাখবেন ওখানে বলবে হাসিনা স্বৈরাচার ছিল না। হাসিনাকে গণভোটের ব্যবস্থা যদি করে তাই হবে ফলাফল, তাই হবে, ফলাফল হবে। আপনাকে আমি একটা কথা বলি, হাসিনার গণতন্ত্র কত ভালো গণতন্ত্র ছিল। আপনার এক কলিগ আছে, আমি এর চেয়ে মিল্টন ভাই আমি কিন্তু আপনাকে একটু আটকাই, একটু থামাই, ওকে একটু থামাই। আমি কেন বলছি দেখেন, এই না ভোটটা কত গুরুত্বপূর্ণ। এই না ভোটের কারণেই তো এই সরকার বলেছে আমরা ওই ঐক্যমতে দস্তখত করব না, আমরা জুলাই সনদ অনুযায়ী আমরা শপথ নিব না। কেন শপথ নিব না? অর্থাৎ তাদের কাছে না ভোট জয়ী হয়েছে, কারণ এই 2,25,00,000 না ভোট তাদেরকে বিজয়ী করেছে। ফলে তারা না ভোটকে সম্মান দেওয়ার জন্য তারা জুলাই সনদ বা জুলাই বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, প্রবঞ্চনা করেছে, জাতির সামনে প্রকাশ্যে প্রবঞ্চনা করেছে, যেটা মেজর হাফিজ স্বীকারও করেছে যে আমরা যদি এই প্রবঞ্চনা না করতাম, প্রতারণা না করতাম, তাহলে হয়তো নির্বাচনটাই হতো না। কাজে তারা পরিকল্পিতভাবে সবটুকু ভালো করে করছে। এখন প্রশ্ন হয়েছে আমি এই কৌশলটা বুঝতে পারি না, এটা আমার ব্যর্থতা। আপনি আমাকে ধোঁকা দিয়ে আমাকে আপনি পার পেয়ে গেছেন, এটা তো আপনার চাতুর্যতা, আপনার বুদ্ধিমত্তা। এটা পজিটিভ ওয়ে যদি আমি বলি, আমি তো এটা জোচ্চুরি বলতে পারতেছি না আপনাকে, ভদ্রলোক তো জোচ্চুরি বলতে পারবো না, এটা বলবো আপনার মেধার বিকাশ, আপনার চাতুর্যতা, আপনার চৌকসতা। কিন্তু আমার বোকামি,
আমার আচ্ছা, তাইলে আমি আপনাদের সেই জিনিসগুলা পূর্বে বুঝতে পারি নাই। এই যে চৌর্যবৃত্ত হবে, এই যে ম্যানিপুলেশন হবে, এই যে 2,25,00,000 ভোটারকে দিয়ে না ভোট দেওয়া হবে, আবার আমার অন্য একটি মার্কাও দেওয়া হবে, এই চাতুর্যতা আমি বুঝতে পারি নাই। আপনি আমাকে বোকা বলতে পারেন, কিন্তু উই হ্যাভ লস্ট দ্য ব্যাটল। বাট আমরা এখন কি করতে চাই, অ্যাওয়ারনেসটা আমরা জাগাইতে চাই। যে কথাটা আপনি বলছেন, যে ফিলিংসটা আপনি বলছেন, মেজর আক্তার, এই যে যেটা করেছে বিএনপি, আপনি যেটা বলছেন, আপনি কি বলছেন ভদ্র ভাষায়? যে ওনারা যেটা করেছে, বিট্রে চাতুর্যতা করেছে, করেছে। চাতুর্যতা করেছে। তাইলে 1986 সালে হাসিনা যে এরশাদের সাথে নির্বাচন করেছিল, ওটাও চাতুর্যতাই ছিল, ওখানে বেইমানি। তাই কি ভাই, দাঁড়াচ্ছে না? তাই কি দাঁড়াচ্ছে না? তাহলে বুঝছেন না? আমি যদি জুলাই সনদ নিয়ে বিএনপির এটাকে আপনি চাতুর্যতা বলেন, ইন লাইক ফর দ্য সেক অফ 2.25 লাখ ভোট, তাইলে 1986 সালে হাসিনা কোনো বেইমানি করে নাই। ভাই ভাই আমাকে তো এখন স্যাটায়ারের সাহায্য নিতে হচ্ছে। আমি চাতুর্যতাটাকে তো স্যাটায়ার হিসাবে আপনার সামনে তুলে ধরতে হচ্ছে। কারণ এখন এছাড়া যদি উপায় আমি নাই তো। সরকারের প্রবঞ্চক বলি, তো দারোগা তো আমাকে বাইন্ধে নিয়ে যাবে। আপনি তো নিউ ইয়র্কে আছেন। আপনি তো নিউ ইয়র্কে আছেন। আমি যদি প্রবঞ্চক বলি, ধোঁকাবাজ বলি, বেঈমান বলি, তাহলে আমাকে দারোগা সাহেব এখন এসে ধরে নিয়ে যাবে। ফলে আমাকে বলতে হচ্ছে চাতুর্যপনা, কৌশল আমাকে বলতে হচ্ছে। এখন আপনি কি বুঝবেন যাতে আমি কোর্টে বলতে পারি যে ভাই আমি তো প্রবঞ্চক বললাম, আমি বলছি চাতুর্য। আমি বলছি এটা এই জন্য আপনি রিলেট করতে পারেন। আমরা তো শেখ হাসিনার এমন অনেক বক্তব্যকে আমরা সেভাবে করেছি। আজকে ভাগ্যটা কি নির্মম, কি পরিহাস দেখেন। আসছে কিন্তু আমাদের পক্ষে এই সরকারের বিরুদ্ধে আগামী 5 বছরে কোনো আন্দোলন গড়ে তোলাও সম্ভব হবে না। কারণ একটা আন্দোলন গড়ে তোলা এত সহজ না। ইচ্ছা করলে স্কুল কলেজের যুবকের ছেলেরা তার পিছনে মেহনত না করলে, ইনভেস্ট না করলে, সময় এবং অর্থ ব্যয় না করলে কোনোদিনই কোনো যুবক ছাত্র কেউ আগায় আসবে না। আমরা জানি, হারে হারে জানি, একটা মিটিং অর্গানাইজ করতে গেলে, একটা মিছিল অর্গানাইজ করতে গেলে, একটা লম্বা মিছিল দিতে গেলে আমাদের কি পরিমাণ কষ্ট, ব্যয়, অর্থ এবং সময় ব্যয় করতে হয়। এটা হয়তো আমাদের অনেকের সময় আছে, হয়তো আমাদের অনেকের শক্তি আছে, কিন্তু সামর্থ্য নাই। এখন ঢাকা শহরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় একটা মিছিল করে ঢাকার গেট থেকে, বিশ্ববিদ্যালয়ের গেট থেকে বেরিয়ে আসার সামর্থ্য আমাদের অনেকের আপাতত নাই, হবে, তবে আমাদেরকে অর্জন করে। যেই সরকার আজকে আপনি বলছেন, যেই সরকার 2,25,00,000 ভোটারের স্বপ্ন বাস্তবায়িত করবে, 6 কোটি ভোটারকে ডিনাই করে, সেই 6 কোটি ভোটার দেখে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। যারা জুলাই সনদকে মানবে না, যারা জুলাইয়ের বিপ্লবের সঙ্গে বিরোধিতা করে শেখ হাসিনাকে আবার পুনর্বাসিত করতে চাবে, আমরা মরি আর বাঁচি, আমাদেরকে 6 কোটি মানুষের পক্ষে কথা বলতে হবে। আমাদেরকে জুলাই বিপ্লবের সপক্ষে কথা বলতে হবে। জুলাই বিপ্লবকে যারা প্রতি বিপ্লবে রূপান্তরিত করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে লড়তে হবে, আবার প্রস্তুতি নিতে হবে। আমি যদি সুযোগ পাই, আমি যদি আজকে আপনার মতো বাইরে থাকতাম, হয়তো আমি আহ্বান জানাতাম আপনারা কালকে রাস্তায় নেমে আসেন, কিন্তু সেই আহ্বান আমি জানাতে পারবো না। কেন জানাতে পারবো না? কারণ আমার নিরাপত্তা নাই। আমি সেই নিরাপত্তা নিয়ে মাঠে নামতে পারবো না। কিন্তু আজকে প্রয়োজন আসছে, এবং জনগণও বলবে যারা নিজেরা না জয়লাভ করতে পারলেই দেশে গন্ডগোল সৃষ্টি করে। কাজে আমরা চাই সরকার 6-5 বছর ক্ষমতা থাকুক, বদীদেরকে ছেড়ে দিলে, প্রদীপকে ছেড়ে দিলে, জুলাইয়ের হত্যাকারীদেরকে ছেড়ে দিলে, শেখ হাসিনাকে পুনর্বাসন করতে গেলে আমাদেরকে আবার মাঠে নামতে হবে। তাতে যদি আমাদের কপালে গুম, খুন, অত্যাচার নেমে আসে, আবার যদি পুলিশের গালি, বুলেট, লাথি খেতে হয়, আমাদেরকে তা বরণ করতে হবে। কিন্তু আমরা সরকারের এরকম হেন সিদ্ধান্ত মেনে নিতে পারবো না। আমি আপনাকে যে শুরু করলাম, একটা পলিটিক্যাল পার্টি যদি স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত নেয়, আমরা পলিটিক্যালি ফেস করতে পারি, দ্যাট ইজ এ পলিটিক্যাল গেম। বাট একটা সরকার যখন ক্যাবিনেট সিদ্ধান্ত নেয়, তখন তার বিরুদ্ধে যাওয়া মানে রাষ্ট্রের বিরুদ্ধে যাওয়া।
একটা সরকার যে সিদ্ধান্ত নেয় সেটা বাস্তবায়িত করার জন্য আমার দেশের আইনে বলেছে আমাকে সরকারকে সহায়তা করতে হবে। সরকার নির্দেশ বাস্তবায়নের জন্য সরকার প্রশাসন যে ব্যবস্থা নেবে সেই প্রশাসনকে আমাকে সহায়তা করতে হবে, না হলে আমি রাষ্ট্রদ্রোহী হব। এটা আমার রাষ্ট্রীয় শিষ্টাচার, রাষ্ট্রীয় আচারের মধ্যে আছে। ফলে সরকারের সিদ্ধান্তকে আমি অমান্য করতে পারবো না। আজকে জজ সাহেব সিদ্ধান্ত নিয়েছে, আমরা জানি না সেটা জজ সাহেবের ব্যক্তিগত সিদ্ধান্ত না প্রমাণিত সিদ্ধান্ত, কারণ জজ তো বলতেছে না। কিন্তু জজ সাহেব একটা নিয়মের মধ্যে থেকে, একটা ইলিউশনের মধ্যে থেকে জামিনটা দিয়ে দিচ্ছে, কিন্তু কড়িকাঠ অনেক দূর থেকে কেউ নাড়ছে। সেইটা সরকার প্রধান কিনা আমরা এখনো জানি না। তবে বডি ল্যাঙ্গুয়েজে মনে হয়েছে, এখানে এখানে বডি ল্যাঙ্গুয়েজ, সরকার প্রধানের বডি ল্যাঙ্গুয়েজে মনে হয়েছে হি ইজ নট হ্যাপি। আমি গত 3 দিনে সরকার প্রধানের বডি ল্যাঙ্গুয়েজ অবজার্ভ করেছি, তাতে এই কার্যক্রমগুলোতে উনি ব্যক্তিগতভাবে মনে হয় হ্যাপি না। হি ইজ অলসো আন্ডার সাম কম্পালশন। উনি আগেও যেটা বলেছিলেন যে হি ইজ আন্ডার কম্পালশন অ্যাবাউট হিজ লাইফ এন্ড মুভমেন্ট, আমার মনে হয় উনিও এখন মনে করতেছে হি ইজ অলসো আন্ডার সাম কম্পালশন। না হলে এত তাড়াতাড়ি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সিদ্ধান্ত হতো না। উনি আন্ডার কম্পালশন না হলে আমি ভাই জামিন পাইতো না, বিল পাইতো না। আপনি শিক্ষিত মানুষ, আপনি একটা ইংরেজি শব্দ কইছেন, আমার দর্শকদের আমি একটু ব্যাখ্যা করি। মেজর আক্তার বলছে কম্পালশন মানে জবরদস্তি। দর্শক শ্রোতা, মেজর আক্তার শিক্ষিত মানুষ, আমি অশিক্ষিত মানুষ, আমি আপনাদের সাথে। এটার অর্থ হইতেছে তারেক সাহেবের বডি ল্যাঙ্গুয়েজে মনে হয়েছে যে উনি প্রেশারের মধ্যে আছে, চাপের মধ্যে আছে, জবরদস্তির মধ্যে আছে। অনেক সিদ্ধান্ত ওনার চারপাশে হইতেছে, এটার উপরে ওনার নিয়ন্ত্রণ নাই। মেজর আক্তার, আপনাকে আমি স্মৃতিচারণ করি 1986 সালে না 87 সালে কোকা কোলা বটলিং প্লান্টের টেন্ডার ছাড়ছে। সো আমি এক দুর্ভাগা ওইখানে কতগুলো লোকজন নিয়ে বেগম এরশাদের লগে হ্যান্ডশেক কইরা কিছু টাকা পয়সা দিয়ে চিন্তা করলাম, আরে বাবা রে বাবা, কন্ট্রাক্ট তো আমি পাইয়া যাবো। আচ্ছা, 2 দিন পরে দেখা গেল কন্ট্রাক্ট আমরা পাই নাই, কারণ রওশন এরশাদের চাইতে যে জিনাত মোশাররফ বেশি পাওয়ারফুল ছিলেন আমি ওই সময় খেয়াল করি নাই। তো জিনাত মোশাররফরে যারা পয়সা দিচ্ছে তারা জিতে গেছে। তো আমাদেরকে সান্ত্বনা স্বরূপ এরশাদ সাহেবের সামনে পাঠানো হইলো। এরশাদ সাহেব খুব চাবায়া একটা কথা বলছে যে আমার দিকে একজন প্রেসিডেন্ট হিসাবে তাকাইয়েন না, আমার দিকে একজন মানুষ হিসাবে তাকান। আমার চারপাশে এমন অনেক কিছু হয় যার উপরে আমার কোনো নিয়ন্ত্রণ এই মুহূর্তে নাই। তো উনি যখন এই কথা উনি যখন এই কথাটা বলছে, কি আক্তার ভাই, আমার কেন ওই সময় দেশ ছাড়া লাগছে, আমি ওনার দিকে ঘুরে কইছি যে রিজাইন করেন। আপনি আমাদেরকে যে কথা বললেন এরপরে তো আর আপনি ক্ষমতা থেকে লাভ নাই, আপনি তো দেশের আর কোনো জায়গায় হেল্প করতে পারবেন না, আপনি রিজাইন করেন। আমি এই কথাটা কইয়া কোন রকম বাইরেই আসছি, তো আমার শুভাকাঙ্ক্ষী একজনে কইছে তুই ভাগ। আমি বলছি কেন? বলছে তুমি জাস্ট ভাগো, পরিস্থিতি আর নরমাল থাকবে না। তো এখন আমি যে কথাটা বলি, আরো একটা কথা, আপনি যুদ্ধের জন্য, যুদ্ধ করার জন্য কিছু সোলজার রাখবেন। এখন আপনি চিন্তা করলেন আমার পাশে জেনারেল বা স্নাইপার শুটার বা মেজর রাখবো না, আমি আনসার ভিডিপির কয়েকজন সদস্য রাখবো। কারণ আনসার ভিডিপির সদস্যদের কথা কেমনে কইলাম? তারেক রহমান কতটা শিক্ষিত, কতটা যোগ্য এই বিতর্কে আমি যাব না। উনি তাই, উনি জিয়ার সন্তান, উনি বেগম জিয়ার সন্তান, উনি এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী। আমার আর আপনারে যদি জিজ্ঞাসা করে তোমার দেশের প্রধানমন্ত্রীর নাম কি, আপনিও বলবেন তারেক রহমান, আমিও বলবো তারেক রহমান। আমার আর আপনার এই ক্ষেত্রে বিতর্কের কিছু নেই। বাট একটা কথা আমার মনে হয়, ওনার চারপাশে উনি যদি নিজেকে সারাউন্ড করেন স্নাইপার শুটার দিয়ে, পলিসি মেকার দিয়ে, এক্সিকিউশনার দিয়ে, যদি বলে যে আমি 10 সদস্যের আমার একটা কমিটি করলাম, এরা আমার অ্যাডভাইস করবে, আচ্ছা ওনাদের অ্যাডভাইসে উনি এই কাজগুলো করতে পারতেন।
আপনাকে আমি একটা কথার উদাহরণ দিয়ে বলি, এখন আপনি আমার আটকায় দিতে পারেন যে জেকব আপনি 2 মিনিট আগে কইছেন আমেরিকার সাথে বাংলাদেশের কম্পেয়ার চলে না, কিন্তু একটা পলিসির ব্যাপারে আপনারা আমি শেয়ার করি। গালফ ওয়ারের সময় জর্জ বুশ আমি সেকেন্ড বুশের কথা বলছি, ফার্স্ট টার্মের কথা বলি না, সেকেন্ড বুশ। তো উনি যখন ওভাল অফিসে বসতেন, ওভাল অফিসে বসার পরে দেখা যাইতো উনি কনসেন্ট্রেট করতে পারতেছেন না। জেনারেলরা যখন ওয়ার প্ল্যান নিয়ে ওনার কাছে কথাবার্তা বলতেছে, উনি কনসেন্ট্রেট করতে পারতেছিলেন না। উনি ওই সময় একটা কাজ করছে। কাজটা কি করছে আপনি অবাক হবেন। ওনার ভাই তখন ফ্লোরিডার গভর্নর জেব বুশ, এবং একটা কথা, জর্জ বুশের কিন্তু প্রেসিডেন্ট হিসাবে রান করার কথা ছিল না, রান করার কথা ছিল জেব বুশের। হি ওয়াজ দা চুজেন ওয়ান। তো জর্জ বুশ কি করছে, যে যেহেতু আমি পারতেছি না, সে জেবরে কল করে বলছে, উড ইউ মাইন্ড টু জয়েন মি এট দ্য ওভাল অফিস। সে যখন ওখানে গেছে, ওভাল অফিসে গেছে, আক্তার ভাই, হিস্ট্রিক্যাল কনভারসেশন, ওভাল অফিসে ডিক চেনি, ডোনাল্ড রামসফিল্ড সহ অবজেকশন দিয়ে বলছে যে হি ইজ নট দ্য প্রেসিডেন্ট, হি মাস্ট নট এন্টার দিস রুম টু জয়েন আওয়ার ডিসকাশন, পার্টিসিপেট ইন দিস কনভারসেশন। আপনি কি জানেন তখন একটা প্রেসিডেন্ট এক্সাম্পল দেওয়া হয়েছে, একটা ল সাইট করছে। লটা আপনি অবাক হবেন, কিন্তু বহুদিন পরে আমিও এই কথাটা বলতেছি। বাংলাদেশে অন্য কারো লগে ইন্টারভিউ করলে এই এক্সাম্পলটা আমার আসে না, কিন্তু আপনার লগে এসে যাইতেছে। যখন ডোনাল্ড রামসফেল্ড আর ডিক চেনি বলছে এখানে সে থাকতে পারে না, তখন জর্জ ওয়াকার বুশ একটা টেপ বাইর করছে। ওই টেপটা কি ছিল জানেন? কিউবান মিসাইল ক্রাইসিসের সময় কেনেডি ওখানে বসা, কেনেডির চারদিক থেকে চাইপা ধরছে যে আমরা স্ট্রাইক করব কিউবায়, তুমি অর্ডার দাও। তখন রবার্ট কেনেডি ওভাল অফিসে নক করছে, যদিও হি ওয়াজ এ সিটিং অ্যাটর্নি জেনারেল, বাট বাই হিজ পজিশন ওইখানে সে থাকতে পারে না। বলছে ওখানে সে কেমনে ঢুকবে, কারণ ওয়ার রুমে তো রবার্ট কেনেডি ঢুকতে পারে না। তার ভাই রবার্ট কেনেডি কি করছিল জানেন? দরজা নক করছে, দরজা খুলছে, খুইলা সে প্রেসিডেন্টের দিকে তাকাইছে, জন এফ কেনেডির দিকে, কিন্তু সে চালাক স্মার্টনেস কি করছে, সে বলে না মিস্টার প্রেসিডেন্ট। রবার্ট কেনেডি ওভাল অফিসে ঢুকছে, ঢুকা বলছে, জ্যাক আই নিড টু স্পিক টু ইউ ফর আ মিনিট। 4-5 জন অবজেকশন দিল। রবার্ট কেনেডি চিল্লায় কইল, আই এম নট টকিং টু দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা, আই এম টকিং টু মাই ব্রাদার, মাই ফ্যামিলি ইজ কাম ফার্স্ট, আই নিড টু স্পিক টু হিম। জন কেনেডি দাঁড়ায় গেল, দাঁড়াইয়া ওই রুম থেকে বাইরে এলো। রবার্ট কেনেডি নিয়ে বলছে পিছনের রুমে গেল। পিছনের রুমে রবার্ট কেনেডি একটা কাজ করছিল। কি কাজ করছিল? সে সোভিয়েত যে প্রেসিডেন্ট ছিল ক্রুশচভ, সে তখন ক্রুশচভের সাথে আগে লাইন কইরা রাখছিল। আসার পরে রবার্ট কেনেডি ফোনটা জন এফ কেনেডির হাতে দিয়ে বলছে, I'd like you to have a conversation with Chairman Khrushchev. জন কেনেডি ফোনটা ধরছে, নিকিতা ক্রুশচভ ওইখান থেকে বলছে, I heard a lot of good thing about you, Mr. Kennedy. I spoke to your brother. If you promise that you are not going to strike missile in Cuban Peninsula, Russia is going to withdraw its nuclear submarine. যুদ্ধ বন্ধ হয়ে গেল। জন এফ কেনেডি ওয়ার রুমে ঢুকলো, ঢুকে বলল যুদ্ধ হবে না। রবার্ট কেনেডির উপরে সবাই চাইতে গেল, হ্যাঁ আমরা একটু আর্মস সেল করবো, এত আমাদের এই পয়সার দরকার, তুমি যুদ্ধটা বন্ধ করে দিছো। এই উদাহরণটা কেন দিছি? ওই জর্জ বুশ যখন ইরাক যুদ্ধ ওইখানে বসা, জেব বুশ ওইখানে ঠিক সেম লজিকে ঢুকে গেছে, ঢুকে বলছে আই নিড টু স্পিক টু মাই ব্রাদার। এখন তারেক রহমানের কি কোনো জেব বুশ আছে? তারেক রহমানের কি কোনো রবার্ট কেনেডি বাংলাদেশে আছে? মেজর আক্তার, আপনি ওই পার্টিটা করছেন, আপনি বাংলাদেশের কালচার জানেন, আপনি বিএনপির কালচার জানেন, আপনি কি মনে করেন তারেক রহমানের কোনো রবার্ট কেনেডি বা জেব বুশ আছে? আপনি খুব একটা ভেরি ভেরি পার্টিনেন্ট কোশ্চেন করেছেন।
আমি এই দলের সঙ্গে, এই নেতার সঙ্গে জিয়াউর রহমান থেকে আজ পর্যন্ত আমার দেখার থাকার সৌভাগ্য হয়েছে। আমি ব্যক্তিগতভাবে জিয়ার সঙ্গে দিনের পর দিন দায়িত্ব পালন করা দুর্লভ সৌভাগ্য আমার হয়েছে, যেটা আমার জীবনের সবচেয়ে স্বর্ণালী সময় বলে আমি মনে করি। গর্ববোধ করি যে একজন রাষ্ট্রপতির পাশে বসে আমি অ্যাজ এ দারোয়ান হিসাবে, প্রোটেক্টর হিসাবে, গার্ড হিসেবে কাজ করেছি। আমি খুব অ্যাডভাইজার হিসেবে কাজ করছি না, ইজ এ সিকিউরিটি ম্যান হিসেবে কাজ করেছি, কিন্তু একটা হিউম্যান টাচ তো আছে। অ্যাবসলিউটলি। আমি তো ওনার ফ্লাক্স থেকে আমি চা খেয়েছি। শুধু তাই নয়, আমি ওনার 4 জনের ব্রিজ খেলার একজন পার্টনার হিসেবে কাজ খেলেছি। ওয়াও। আল্লাহর কাছে কারণ ওই যে আমাদের মিলিটারি ক্যাম্পে যখন এক্সারসাইজ হয়, তখন যখন গ্যাপ হয়, তখন ওই ব্রিজ খেলা হয়। ব্রিজ ইজ অলসো এ পার্ট অফ দ্য ওয়ার। দিস ইজ এ ভেরি অ্যাকসেপ্টেবল গেম। খেলা হয়েছে এবং সেখানে জেনারেল মঞ্জুর সঙ্গে আমি পার্টনার, আর জেনারেল জিয়া এন্ড কর্নেল মুস্তাফিজ পার্টনার, তৎকালীন ফরেন মিনিস্টার্স। আমরা তো সেইটা দেখেছি। জেনারেল জিয়া ডিডন্ট হ্যাভ ব্রাদার। জেনারেল জিয়া অনেক ভাই ছিল যাদেরকে হাইলাইট করেন নাই উনি। ওনার অনেক ভাইরা পর্যটন চাকরি করেছে, বিভিন্ন বিমানে চাকরি করেছে, বাট দে ওয়ার নেভার হাইলাইটেড। জেনারেল জিয়া এমনকি তার স্ত্রীকেও তার রাজনৈতিক কাজে আনেন নাই, কিন্তু জিয়া আলটিমেটলি was knocked out. Since it's a very pertinent question you've said, because he was the alone player, like a McDonald's, sorry, like a football player, this what is called this Argentina player, ম্যারাডোনা। ম্যারাডোনা, সিঙ্গল প্লেয়ার, তাকে ফাউল করে রাখতে পারলেই গেম জিতা যায়, হয়েছে। Same happens to Bangabandhu Sheikh Mujibur Rahman. He had the brothers. So he has to knocked out by himself. এখন তাকে নকড আউট করা হয়েছে কারণ জানে তাকে অ্যাডভাইস করার মতো কেউ ছিল না। আজকে কাকতালীয় একটা কথা বলছি, তারেক রহমান সাহেবের ব্রাদার নাই, ক্লোজ ব্রাদার নাই, বাট হি হ্যাজ এ কমন ইন্টারেস্ট উইথ ইন্ডিয়া, কমন ইন্টারেস্ট উইথ ইউএসএ। As long as India and USA remains with him and he served the interest of the India as well USA, he has nothing to worry. আমাদের ইতিহাস বলে এই দুজনের সঙ্গে যদি সমন্বয় থাকে, আমাদের দেশের রাজনীতিবিদরা কখনো বিপদে পড়ে না। আমরা যাদেরকে দেখেছি তারা কোনো না কারণে একটা ব্যালেন্স করতে পারে নাই। তারা তিনটা শক্তির সঙ্গে কখনোই ব্যালেন্স করার চিন্তা করে নাই। শেখ হাসিনার লাস্ট পতনের যে একটা অন্যতম মূল কারণ হলো কিন্তু ইন্দো প্যাসিফিক করিডোরে সে ব্যালেন্স করতে পারে নাই। সে সেখানে চায়নার ট্রাম্প কার্ডটা সে খেলতে পারে নাই, ফলে আমেরিকার সঙ্গে সে মানে চায়না এবং ইন্ডিয়া ব্যালেন্স করতে গিয়ে সে আমেরিকাকে দূরে সরায় দিছে। আজকের এই বাংলাদেশে আপনি যদি শ্রীলঙ্কার এক্সপিরিয়েন্স দেখেন। মেজর আক্তার, আপনি বেয়াদবি নেবেন না, আপনার এই কথাটার মধ্যেই আমি একটা কোশ্চেন আপনাকে করব। বলেন প্লিজ। হাসিনা, আপনি বলছেন ইন্দো প্যাসিফিক পলিসিতে হাসিনা ফেল করছে, ব্যালেন্স করতে পারে নাই, যার জন্য সে ফল করছে। আমি যদি সাবজেক্টটাকে একটু ডিফারেন্ট ওয়েতে ব্যাখ্যা করতে যাই, অজিত দোভাল জ্যাক সুলিভানের সাথে যখন আলাপ আলোচনা করছে, দেয়ার ওয়াজ এ হিউজ আর্টিকেল অন এ ওয়াশিংটন পোস্ট, এবং ওই পোস্টে একটা কথা লেখা ছিল যে ইন্ডিয়াই চায় না এই মুহূর্তে হাসিনা সফল হোক, আর হাসিনা এই 16 বছরে যত সিদ্ধান্ত নিছে, none of the decision originated by Hasina. All of the decision made in Delhi and delivered to Hasina through Indian High Commissioner. এখন আপনি একটা কথা বলছেন, কথাটাকে আমি টানলাম এই জন্য
বাংলাদেশের লিডাররা একটা ভাইব দেয় যে ভারত এবং আমেরিকা আমার পক্ষে আছে, কারণ ভারত বাংলাদেশের এই চতুষ্পদ ইডিয়েটদের বুঝায় আমেরিকার লগে বোঝাপড়া করার দায়িত্ব আমার, আমেরিকারে আমি কনভিন্স করে ফেলামো, তুমি এইটা নিয়ে মাথা ঘামাইও না। এবং বাংলাদেশের বলদ প্রধানমন্ত্রীরা এবং পররাষ্ট্রমন্ত্রীরা ওইটার উপরে সিং এ সং, ওই গান গায়, তারা মনে করে আমেরিকা তো ম্যানেজ। আপনাকে ঠান্ডা মাথায় আমি বলি, হাসিনাকেও এই কথা বলা হয়েছিল যে আমেরিকা নিয়ে তুমি মাথা ঘামায় না, মোদিজি যাইতেছে, জ্যাক সুলিভানের সাথে আলাপ আলোচনা হইতেছে, কিন্তু আমেরিকা যে ইন্ডিয়া যে আমেরিকার সাথে তাদের দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশে যে ঘাড়ের নিচে ঢুকাইয়া দিছে, তারা তাদের পাশা সামলাইতে পারতেছে না। ইন্ডিয়ানরা এই ফেলিউরের কথা বাংলাদেশের লিডারদের জানায় না। এখন আপনাকে আমি বলি ভাই, বিএনপিও they are wearing the same shoes what Hasina did. তাদেরকে বুঝানো হয়েছে ভারত ম্যানেজ করবে, কিন্তু একটা জিনিস বাংলাদেশের লিডাররা বুঝতে ব্যর্থ হয়, ভারত যখন আমেরিকার সাথে দ্বিপাক্ষিক আলোচনায় বসে, বাংলাদেশ তাদের কাছে ওই সাবজেক্টের এজেন্ডার মধ্যে থাকে না, ওটা হচ্ছে থার্ড এজেন্ডা, এটারে কি বলে, থার্ড লিঙ্গ, তৃতীয় লিঙ্গ। মানে আমার খাওয়া হয়েছে, তারপরে যদি কাটা থেকে বাংলাদেশের কথা বলবো, কিন্তু বাংলাদেশের পক্ষে সুপারিশ করার মতো পজিশন তো ইন্ডিয়ার নাই। কেন নাই ভাই? আপনি ওইখানে একটা শব্দ ব্যবহার করছেন কম্পালশন, আর আমি আপনার একটা শব্দ ব্যবহার করি। আইএমএফ থেকে প্রতি বছর যদি ইন্ডিয়া 791 বিলিয়ন ডলার না পায়, তাদের গভর্নমেন্ট অপারেশন বন্ধ থাকবে। তাদের 791 বিলিয়ন ডলার আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিতে হবে। ইউ টেল মি, উইদাউট আমেরিকান অ্যাপ্রুভাল, উইথ their support, do you think India is gonna get that 791 billion dollar from IMF and World Bank? No. সেক্ষেত্রে বাংলাদেশের লিডাররা যখন বলে আমেরিকা আমার পক্ষে আছে, এটা জাস্ট গল্প। আমি এখানে একটু বিনয়ের সঙ্গে আপনাকে বলতে চাই, আপনি অনেক কথা বলেছেন। জি, গ্লোবালি আমরা অনেক দূরে, গ্লোবাল সিচুয়েশন থেকে বাংলাদেশ অনেক দূরে। আপনাকে দেখতে হবে টেলিস্কোপ দিয়ে ওয়্যার ইউ আর স্ট্যান্ডিং। রিজিওনাল যদি আপনি দেখেন, সেখানেও দেখবেন আমরা খুব মেইন ফিল্ডে নাই, আরে কাছেও নাই ভাই, আমরা আরে কাছেও নাই, গ্লোবালিও যদি দেখেন, আপনি দেখেন আমার বাংলাদেশ ঘাড়ের উপরে চিকেন নেক আর কোমরের নিচে হলো এখন রোহিঙ্গা। আমার পা বাদ্দা রোহিঙ্গা দিয়ে, আর ঘাড়ে গামছা লটকানো আছে আমার চিকেন নেক দিয়ে। ইন্ডিয়া কথায় কথায় বলবে আমার চিকেন নেকে তুমি যদি ডিস্টার্ব করো, বা আমেরিকাকে বলবে যে তুমি যদি আমাকে চায়নার সঙ্গে কম্পিট করতে বলো, তাহলে আমার চিকেন নেককে আরো ওয়াইডার করতে হবে, হুইচ আমেরিকা উইল বি কনভিন্সড। কারণ তুমি চাচ্ছ আমি ইন্ডিয়ার সঙ্গে কম্পিট করি, ইন্ডিয়ার সঙ্গে চায়নার সঙ্গে আমি কম্পিট করি অন দ্য নর্থ ইস্টার্ন এরিয়াতে, তাহলে আমাকে চিকেন নেক দিয়ে আমি এত রিস্ককে নিয়ে আমি মুভ করতে পারবো না। ফলে এটাকে আমাকে চিকেন নেক থেকে লায়ন নেকে নিয়ে যেতে হবে। এখানে কিন্তু ইন্ডিয়াকে আমেরিকানরা ছাড় দেবে। এখন আসেন চায়না এসে পৌঁছে গেছে আমার আকিয়াবে। আপনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আকিয়া পর্যন্ত আইসা জাপান কিন্তু ব্যাক করতে হয়েছে। জাপান যদি আর 3টা দিন টিকে থাকতে পারত, তাহলে কিন্তু ভারতের রাষ্ট্রপতি হইতো সুভাষ বোস। কারণ যে আর্মিটা নিয়ে জাপান, যে আর্মিটা নিয়ে সে ইন্ডিয়াতে আসাম দিয়ে ঢুকতো, সেই আর্মি নেতৃত্ব দিত সুভাষ বোস। এবং আসাম দিয়ে সুভাষ বোস যদি তার তিরঙ্গা পতাকা, আজাদ হিন্দের পতাকা টাঙ্গায় দিত, তাহলে কিন্তু ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্ট দিল্লিতে হইতো না, ইন্ডিয়ার স্বাধীনতা আসাম থেকে শুরু হইতো। কিন্তু যে কোনো কারণে হোক, সেই মায়ানমারে সেই অঞ্চলটা এত দুর্গম ছিল, এখনো সেই একই দুর্গম রয়ে গেছে, এটা আনটাচ রয়ে গেছে। কিন্তু ভারত ইতিমধ্যেই মিজোরাম পর্যন্ত আগাইয়া আকিয়াবের পাশাপাশি চলে গেছে। এখন ভারত এই মায়ানমারের এখানে কিন্তু চীন, চীন নাও, চীন অকুপাইড টেরিটরি বলতে পারেন।
Arakan army indirectly is a Chinary একটা extended hand, making it do both, keeping in both in humor. মায়ানমারকে বলতেছেন। এইখানে আমি তারেক রহমান সাহেবের ব্যালেন্স পলিটিক্সটা কোথায়, কম্পালশন কেন বলছি, উনি খলিল রহমান সাহেবকে পররাষ্ট্র মন্ত্রী বানিয়েছেন, আর কে সে স্পেশাল মানে হাই পাওয়ার রিপ্রেজেন্টেটিভ অফ রোহিঙ্গা, তাকে ধন্যবাদ জানিয়েছে, মুবারক বানিয়ে জানিয়েছে মায়ানমার অ্যাজ ওয়েল এজ আরাকান আর্মি। হোয়াট ইট মিনস, তার মানে হি ইজ দ্য লিঙ্ক বিটুইন দিস three parties, the new link he is going to make, link between India, link between USA, link between China. That's why আমরা কি দেখতে পাচ্ছি, এখানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যেই হোক, তাকে দুইটা কান্ট্রি ভিজিট ইজ এন সিকোয়েন্সিয়াল, from where he start first, that is the difference. Either he has to start from China or he has to start from India. কিন্তু উনি স্টার্ট করছেন কোথায় গিয়ে, সৌদি আরব থেকে। সৌদি আরব is under influence of whom? It is again pro-Israels, again the anti-Europeans, again pro-Americans, against Turkish. তাহলে আমরা কোন ট্র্যাপে পড়তেছি? ফলে যারা অ্যাসাসিনেশনে বিশ্বাস করে, যারা নকডাউন পলিটিক্স করে, তারা কিন্তু ইউরোপিয়ান না, তারা কিন্তু টার্কি না, তারা কিন্তু চায়না না। ক্যানট ডু ইট, বিকজ সে করলে ধরা খেয়ে যাবে। কারা করতে পারে এটা আমি বলতে চাচ্ছি না, বিকজ আমি নিজেও তো বিপদ থাকতে পারি। ফলে পলিটিক্স অফ অ্যাসাসিনেশনস এটা আমি দেখি না। আমি 5 বছরের এই গভর্নমেন্টের ইজি গোয়িং দেখি, বর্তমান সরকার 5 বছরে ইজি গোয়িং দেখি, বাট দেয়ার উইল বি সাম ট্রাবল শুটিং। আপনি যখন ফ্লাই করেন, আপনি সিট বেল্ট বাঁধে চলেন, খুলেন, আবার মাঝে মাঝে সিট বেল্ট বাঁধতে বলা হয়, তার মানে কোথাও কত এয়ার টার্বুলেন্স হয়। এই 5 বছর যে কিছু কিছু টার্বুলেন্স হবে না তা না, হবে, কিন্তু তাতে হয়তো বড় সিট বেল্ট বাঁধতে হতে পারে। আপনি কি কথাটা এজন্য বলছেন যে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান মির্জাফর ওয়াকার বলছে যে পুলিশের সাথে, র্যাবের সাথে, আনসার ভিডিপির সাথে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে আর্মির এত ভালো একটা সুসম্পর্ক আছে যা এর আগে কোনোদিন হয় নাই? আচ্ছা, এইটার সাথে আমার একটা লেজ আছে, এটাকে যদি আপনি একটু ব্যাখ্যা করেন। লেজটা হইল 2017 সালের 8ই এপ্রিল হাসিনা শেখ একটা প্রতিরক্ষা এমওইউ স্বাক্ষর করছে। ওই স্বাক্ষরে বাংলাদেশের সমগ্র বাহিনীর কোঅর্ডিনেশনের কথা বলা হয়েছে, এবং ওয়াকারুজ্জামান এই তারেক এবং বিএনপি সরকার গঠনের পরে এত সুন্দরভাবে একেবারে আবেগ দিয়ে বলছে আমাদের যে কোঅর্ডিনেশন আছে এত সুন্দর, সে ভাষা ফেলাইছে। কথাটা বলতে চাই, 1 সেকেন্ড আমি আপনাদের ভিডিওটা একটু দেখাই, কারণ এই কথাটা বলতে গিয়ে খেই হারাইয়া ফেলছে আনন্দে। 1 সেকেন্ড। আমি একটু অবাক হই যেটা আপনি আমাকে বলছেন, যদি আমি ধরে নেই যে এদের কোনো টার্বুলেন্স ফেস করতে হবে না 5 বছর, মেজর আক্তার এখানে স্পষ্ট হয়ে গেল, বডি ল্যাঙ্গুয়েজে বলে কে মাথাটা কোন দিকে কাট করেছে। ভাই, দ্যাটস হোয়াট আই আস্ক। সো মাথা যে যার যে কাট করেছে, পাইলটে তো সেই, ককপিটে তো সেই বসে আছে। That is the political supremacy. That is the political supremacy. Tariq Rahman Saheb, the honorable prime minister, বা কি বলে কে যে মাননীয় প্রাইম মিনিস্টার সেটা অ্যাচিভ করতে পেরেছে। এখন এই মুহূর্তে ওয়াকারুজ্জামান সাহেবের সামনে একটা গুড গভর্নেন্স এন্ড লয়াল চিফ অফ স্টাফ দেখানো ছাড়া হি হ্যাজ নো অল্টারনেটিভ। উনি অপশক্তি কিন্তু উনার ইন্টেরিয়র ফোর্স কে বুঝাইছেন, এক্সটার্নাল ফোর্স কে না।
অপশক্তি কিন্তু within him there may be some destabilizations can come within him. একে উনি অপশক্তি বলেছেন, জনগণকে না, বিনয়ের সঙ্গে বলছি। বাট আমরা অনেক সময় কি করি, উইদিন দি ডিসিপ্লিন ফোর্সের মধ্যে এলিমেন্ট অফ ইনডিসিপ্লিন থাকে বলে একে ডিসিপ্লিন ফোর্স বলি। কারণ যদি এখানে এলিমেন্ট অফ ইনডিসিপ্লিন না থাকতো তাহলে ইট ইজ নর্মাল পিস ফোর্স, ইট ইজ নট এ পিস কিপিং ফোর্স। পিস কিপিং ফোর্সে কিন্তু আমার ডিসিপ্লিন সমস্যা হয় না, কারণ ওখানে সবাই জানে আমাকে ফেরত দিয়ে দিলে আমি এই বেতনটা পাবো না। ওখানে আমার সিপাই ফান্ডেখানগিরি করে না, আমার কোনো লোক অর্ডার ভায়োলেট করে না, কারণ জানে যে অর্ডার ভায়োলেট করলে পানিশমেন্ট কিছু না, নেক্সট ফ্লাইটে ঢাকা পাঠিয়ে দিবে, সো তার ডলার কামাই বন্ধ। সো দে আর পিস কিপিং ফোর্স, বাট ইন কান্ট্রি উই আর ডিসিপ্লিন ফোর্স। তার মানে ডিসিপ্লিন মানে শৃঙ্খলাবদ্ধ একটি প্রতিষ্ঠান, অর্থাৎ শৃঙ্খলা ভাঙ্গার প্রত্যয় বা সম্ভাবনা আছে। এখানে উনি অপশক্তি বলতে সেটি বুঝাইছেন যে হি ইজ ইন ভেরি জলি মুড ফেলো, জলি গুড মুড, এবং ইফতার পার্টিতে উনি তো সোজা হয়ে বসেন নাই, উনি তো একদিকে ঘাট নত করে বসেছেন, এবং সামনে নত যেন হন আর পাশে নত যেন হন। এটা কিন্তু এড়াই চলবে না। ইউ আর এ মোস্ট শার্প অবজারভেন্ট। আপনি আমাকে যে আপনাকে আমি একটা উদাহরণ দেই। আপনি যে 3 সেকেন্ডে দেখাইলেন, আমি কি প্রপারলি অবজার্ভ করতে পেরেছি? আমি আপনার কাছেই আসতেছি, আপনার কাছেই আমি আসতেছি। জেনারেল আইজেনহাওয়ার বসা ছিল while he was president। এখন ওই সময় তার ডিফেন্স সেক্রেটারি ছিল রবার্ট ম্যাকনামারা। তো আইজেনহাওয়ার চেয়ারে বসা, সামনের দিকে তাকানো, তো ডান দিকে রবার্ট ম্যাকনামারা কথা কইতেছে, আর তার বাঁ পাশে ছিল বাইজেনিউ ব্রেজনেস্কি, তারা কথা বলতেছে, এবং পেন্টাগনের দুইজন মুখপাত্র 4 স্টার জেনারেল তারে ব্রিফ করতেছিল। তখন আইজেনহাওয়ার এইভাবে বসা ছিল, তখন পাশে থেকে কেউ একজন কমেন্টস করছে, ইজি লিসনিং এনি অফ দ্য ফেলোজ দোজ হু আর টকিং টু হিম। 13 মিনিট 14 মিনিট বব উডওয়ার্ড বলছে, আমি ভিডিওটা দেখে আমি ইমাজিন করতেছিলাম যে আসলে জেনারেল আইজেনহাওয়ার কি কারো কথা শুনতেছিল। তো পরে এটাকে ব্যাখ্যা করতে গিয়ে টাইম ম্যাগাজিনের একজন রাইটার লিখছে, জো ক্লাইন, দ্যাটস দ্য পার্সোনালিটি অফ এ প্রেসিডেন্ট। ভাই আমি কিন্তু উত্তর পেয়ে গেছি। You did. That's the personality of a president, General Eisenhower. ডানেও তাকায় না, কে কথা কইতেছে, আর্মি চিফ বাই কারো দিকে তাকাইতেছে না, এরকম। আর পাশে থেকে যে 4-5 জন কথা কইতেছে, ইট সিমস লাইক প্রত্যেক মানুষ ওই প্রেসিডেন্টের অ্যাটেনশন চাইতেছিল, কিন্তু প্রেসিডেন্ট একেবারে সামনের দিকে তাকানো। ভাই, আমি জানি না আমাদের দেশের দুর্ভাগ্য না আমাদের দেশের সৌভাগ্য, আমরা একজন ম্যান্ডেলা খুঁজি, আমরা একজন আইজেনহাওয়ার খুঁজি, আক্তার ভাই। But আমাদের ব্রিডিং গ্রাউন্ড না এটা। I don't have that mother. বুঝছেন না? আমি এখানে একটা কথা বলি ভাই, আমি দুইটা বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন। সেনাপ্রধানরা কখনোই কোনো কথা বলতে গিয়ে বাবলিং করে না, যে শব্দগুলো বলে very precise in this, because war briefing এ baffling has got a lot of meaning. After pause has got a lot of meaning. When you pass an order, I order you, you give a 30-second pause, it is no order, because by this 30 seconds many things may happen, because somebody may think that you are ordering to kill me, so someone will take a decision to kill you first. So when the army generals are speaking, they speak straight, but the body language of the chief of army staff about the civil administration, it was some sort of compromising statement.
It is not a determination or not a perception of chief of staff. I'm sorry to use this word. It is absolutely. it is in some compromising statements. আর সেকেন্ড ইফতার পার্টিতে যেটা দেখেছেন সেখানে আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করেছি চিফ ওয়াজ মোর বিজি to please the person whom he is trying to look in every second. So the person যে বসেছিল, he acted like a strong prime minister. That is a determination. That is the position of the chair. He did not incline to the left. He didn't put his ear towards him. He just made a gesture. Okay, I'm listening to you, but I may not accept it. I may not appreciate it. So he has given that language. So এখানে আমাদের সেনা প্রধান 5ই আগস্ট 2024 সনে আমি তাকে বলবো হিস্টোরিক্যাল রোল প্লে করেছে। আমি তাকে অ্যাপ্রিশিয়েট করব। আমি আজকে ইলেকশন যেটা হয়েছে 12 তারিখ পর্যন্ত, হিজ রোল ইজ অ্যাপ্রিশিয়েটেবল। কেন? ইন হোয়াট সেন্স? ইন দ্য সেন্স সে ইচ্ছা করলে কোনো অ্যাম্বিগুইটি দেখাইলে, কোন রকম রিল্যাক্সেশন দেখাইলে, কোন পার্শিয়াল ইনসামে কোন পার্শিয়ালিটি দেখাইলে, ইলেকশন campaign itself would have been different. Election game would have been different. Shape. সঙ্গে একটা ডিবেট তৈরি করে একটা ডিফারেন্স অফ স্টেট করে সে একটা ব্যালেন্স অফ পাওয়ার মেনটেন করেছে, যার ফলে ইচ্ছা করলে কেউ ডানে বায়ে হিলতে পারে নাই। এটা ফরচুনেটলি বলেন আনফরচুনেটলি বলেন, it has gone in favor of BNP. There is the good luck of BNP. There is the good luck of Tariq Rahman Saheb. Because Tariq Rahman Sahebকে যে অনার এবং ডিগনিটি বা রেসপেক্ট দেখানো হয়েছে when he has come to Bangladesh, এটা যদি আর্মি ভলান্টিয়ার না হতো, it was simply impossible. But he did it. এখন প্রশ্ন হয়েছে, আমি being an opposition leader, আমি এখানে সেনা প্রধানকে বলবো he made a mistake. উনি যদি এই ইফতার পার্টি যদি প্রাইম মিনিস্টারকে দাওয়াত দিয়ে থাকেন আন্ডার দি প্রেজেন্ট সার্কামস্টেন্সেস, এই পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টে লিডার অফ দ্য অপোজিশনকে দাওয়াত দেওয়া তার দায়িত্ব ছিল। ইট উড বি ইন দি প্রপার ওয়ে এন্ড দ্য প্রপার ম্যানার। এটা সেনা প্রধান সাহেব করেন নাই, ঠিক আছে, এর দায়িত্ব আমাদের না। এখন আমরা চাই না এই সেনা প্রধান বা সেনা বাহিনী কোন ডিসলয়াল অ্যাক্ট করুক উইথ দ্য গভর্নমেন্টস। We want a very loyal armed forces under the government, whosoever come to the government. এই লয়ালটি নিয়ে দিতেছিলেন। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের সেনা প্রধান আরো 6 মাস আছেন, চাকরি করবেন, উনি করেন। তো উনার যে কমান্ড এফেক্টিভ আর নাই, আমাদের বিভিন্ন পোস্টিং এর মাধ্যমে দেখতে পাচ্ছি যে এমন অনেক অফিসার ওনার চারপাশে এসে বসে যাচ্ছে যারা ওনার ফ্রেন্ডলি না। আর যারা ফ্রেন্ডলি ছিল বা ফ্রেন্ডলি হওয়ার সুযোগ ছিল, যাদেরকে নিয়ে উনি গত 1.5 বছর কাজ করেছেন, আপনারা অনেকে বলতে পারেন আর্ম ফোর্সেস এর যিনি প্রধান ছিলেন তিনি যদি উইথ দ্য গুড বুক অফ চিফ অফ স্টাফ না থাকতো তাহলে কিন্তু এই মুভমেন্ট গুলো হতো না। এখানে দিস টু ম্যানকে সেপারেট করে দেওয়া হয়েছে ভেরি টেক্টফুলি এন্ড ভেরি ওয়াইজলি। এতে কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টের সুপ্রিমেসি এস্টাবলিশড হয়েছে আমার মতে। তার সুপ্রিমেসি, তার এফেক্টিভনেস ওভার দ্য আর্ম ফোর্সেস এস্টাবলিশড হয়েছে বাই ওয়ান সিঙ্গেল পোস্টিং। কারণ এতে মানুষ মেসেজ পেয়ে গেছে যে সেনা প্রধানের হাত পা ডালপালা ছাটানো হবে, ট্রিমিং করা হবে, প্রোনিং করা হবে, and ultimately honorably হোক dishonorably হোক he will be given access, decision will be lie with the chief of army staff. আমরা কিন্তু বিএনপি আমলে জেনারেল নুরুদ্দিনকেও আমরা ক্ষমতা রেখেছিলাম ফুল টার্ম,
ডোন্ট ফরগেট দ্যাট। আপনাকে মেজর আক্তার, আপনি আপনি যে কথাগুলো বলছেন, এবার আপনার আপনার কথাগুলো আমি শেষ করে নেই, একটা হ্যাঁ এক্সারসাইজ করে নেই। হ্যাঁ করেন 91-এ এরশাদের appointed chief of staff General Nuruddin was allowed to complete his tenure যখন বিএনপি 91 সনে নির্বাচনে জয়ী হয়ে আসছে। কাজে বিএনপির সে উদারতার কিন্তু সুযোগ আছে। কিন্তু আমি যেখানে আমার যে স্ট্যান্ডটা বলছি সেটা হচ্ছে আমি এমন কোনো কিছু বলতে চাই না, কমেন্ট করতে চাই না যেটাতে আমাদের হোল আর্ম ফোর্সেস এন্ড দ্য ন্যাশনাল ডিফেন্সের মধ্যে কোনো রকম একটা বাবল তৈরি করে, কোনো রকম একটা মানে লুফুল তৈরি করে, যেটার অ্যাডভান্টেজ কোনো না কোনো শক্তি নিয়ে দেশটাকে একটা খারাপের দিকে নিয়ে যেতে পারে। এখানে সেনাপ্রধানকে এনশিওর করতে হবে প্রদীপ মুক্তি পাবে না। আপনি যে কথাটা প্রথম শুরু করছেন, এখানে সেনাপ্রধান যদি প্রদীপকে মুক্ত, প্রদীপকে আটকানো বা তার ফাঁসি কার্যকরী করাতে না পারে, সবার আগে যে লোকটি আর্ম ফোর্সেস এর সকল সদস্যের কাছে কোশ্চেন হবে সেটা হবে জেনারেল ওয়াকারুজ্জামান। দ্যাট রিস্ক উনি নেবেন কি নেবেন না আমি জানি না, বাট জেনারেল ওয়াকারুজ্জামান ফর হিজ সার্ভাইভাল সে প্রদীপের এক্সিকিউশন করায়া যেতে হবে, আদারওয়াইজ ইট উইল নট বি লাইকড বাই দ্য মেনি সোলজার্স। উনার ভাষায় তারা অপশক্তি হইতে পারে, বাট দে ক্যান বিকাম এ ভালনারেবল। আমি কথাটা বিনয়ের সঙ্গে বলে দিলাম, উইথ রিস্ক, উইথ ঝুঁকি নিয়ে বললাম ভাই, আমার এই বক্তব্যটার মধ্যে অনেক ঝুঁকি আছে, কিন্তু বাস্তবতা আমরা চাই লয়াল আর্ম ফোর্সেস, আমরা চাই লয়াল আর্ম ফোর্সেস। আমি আপনার সাথে আমার কনভারসেশনটা আমি কন্টিনিউ করব, আজকের আমরা শেষ করব, এবং এটাই আমার আর আপনার শেষ কনভারসেশন না। ইন দ্য নিয়ার ফিউচার আমি আর আপনি অনেক কথা বলবো, কিন্তু যাওয়ার আগে আপনার মাথায় আমি কিছু হোমওয়ার্ক ঢুকাইয়া দেই। আমি আপনার সাথে 360 ডিগ্রি দ্বিমত পোষণ করি ওয়াকারের রোল সম্পর্কে, ওয়াকারের পলিসি সম্পর্কে। তার জায়গায় একটা কথা আমি মানুষকে বলি যে, আপনি কি একবার চিন্তা করে দেখছেন যে সাবজেক্টটাই আপনার মনের ভিতরে আপনি সেটেল, যে বিষয়টা এইরকম, আপনি কি একবার চিন্তা করে দেখছেন আপনার ওই সিদ্ধান্তটা ভুল হইতে পারে, সেটেল সাবজেক্টটা? এবার আপনাকে আমি বলে দেই, ভারতের যেই প্রয়োজন ওয়াকারকে, ওই প্রয়োজনটা এখন শেষ, এবং ইউনূসকে আন্ডারমাইন করার জন্য ভারতের যা যা দরকার ছিল ওয়াকারকে দিয়ে করানো হয়েছে। এবং এই মুহূর্তে ভারতের কাছে অত্যন্ত স্মল ফিশ হয়েছে তারেক রহমান এবং তার আশেপাশের লোকজনরা, আর বাকি যেগুলো আছে আমির খসরু, সালাউদ্দিন, এগুলো তাদের লোক। তো তারেক রহমান ওই আমির খসরু মাহমুদ চৌধুরী একবার এক জায়গায় বিএনপির ইনার মিটিং এ বলছিল যে সুন্দরী বিধবা ভাবির নাবালক পুত্র, এবং এই কথাটা বেগম জিয়ার কান পর্যন্ত পৌঁছিল। আমির খসরু মাহমুদ চৌধুরী এইটা বলছে। আর হোমওয়ার্কের ভিতরে আরো একটা কথা আপনাকে এখন বলি, সেটা হচ্ছে ওই ওয়াকার যেভাবে কথা বলতেছিল তারেক রহমানের, এবং তারেক রহমান যেভাবে লুক দিতেছিল, ইটস এ ড্যাম উইক পয়েন্ট অফ এ প্রাইম মিনিস্টার। তারেক রহমান যদি ঘাটটা সোজা কইরে উপরে তাকায় থাকতো এবং ওয়াকার কথা কইতেছে, ইট ওয়াজ এ লিডারশিপ কোয়ালিটি। কিন্তু তারেক রহমান যেভাবে ঘাড় ভাঙছে, এটা হইতেছে ফলোয়ার্স এর ক্যারেক্টার, বডি ল্যাঙ্গুয়েজে এটাকে লিডারশিপ বলে না। হাউএভার, এটা অন্য বিষয়, আমি আর আপনি অন্য এক সময় এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। কিন্তু আরো একটা কথা আপনার মাথায় ঢুকায়া যায়, এই মুহূর্তেও হাসিনা যে 2017 সালের 8ই এপ্রিল যে এমওইউটা স্বাক্ষর করছে, ওটা এখনো অ্যাক্টিভ। ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা এটাকে পাবলিক করাইতে পারে না, এবং ওই এমওইউটাকে ক্যান্সেল করতে পারে নাই, তাদেরকে জানাইতেই পারে নাই যে আমরা এটা ফলো করব না। এটা ওনার জীবনের বড় ব্যর্থতা। এবং ইন্ডিয়ার সফলতা যে ওয়াকারকে এই পর্যন্ত আনতে চাইছে, এবার তাকে ট্রিম করবে, নতুন ওয়াকার তাদের জন্য তৈরি হয়ে গেছে, একজনের ডিজি বানানো হয়েছে, তাদেরই একজন। তো চিন্তা করার কোনো কারণ নাই। আমি যে কথাটা বলছি